হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি লাইভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিংকটা দিলেই আমি শেয়ার করে দেবো। আচ্ছা, আমি লিংক শেয়ার করছি জাস্ট। লাইভ স্টার্ট আছে, আমি দিয়ে দিচ্ছি। ন্যাচুরোপ্যাথি ডে গ্রুপটায় দিন। জাস্ট 1 মিনিট। শুরু করছি। নমস্কার। আজকে পঞ্চম ন্যাচুরোপ্যাথি দিবস। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ড হচ্ছে। আমরাও বৈদিক যোগপীঠের তরফ থেকে ন্যাচুরোপ্যাথি দিবস হিসেবে আজকে আপনাদের সামনে এক অনলাইন ওয়েবিনারের আয়োজন করেছি, যার টপিক হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট বিফোর স্টার্টিং দ্য ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা ট্রিটমেন্ট এবং ন্যাচারাল কিওর ফর দ্য হেয়ার অ্যান্ড স্কিন। আমি সঞ্চালনায় রয়েছি, আমি কল্যাণ দে, ফ্যাকাল্টি অফ বৈদিক যোগপীঠ। আমাদের সঙ্গে যে সমস্ত বিশিষ্ট বক্তাগণ রয়েছেন তাদের সম্পর্কে একটু বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অপটোমেট্রিস্ট, যোগ চিকিৎসক, ন্যাচুরোপ্যাথ, তার সঙ্গে বায়োকেমিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট ডক্টর বি.এন. সরকার। কোভিড কালে এবং ডেঙ্গু কালে এই সমস্ত যেসব মহামারী এবং অসুখ বিসুখ হয় সেই সম্পর্কিত ল্যাবরেটরিতে তিনি তার মূল্যবান সময় দিয়ে থাকেন। সেই তার যে অগাধ যে নলেজ এই সমস্ত জীবাণু নিয়ে, তিনি কিন্তু তার যে ডায়াগনোসিস অসুখের সেই জিনিসটা তিনি আমাদের শেয়ার করবেন। বর্তমান দিনে যোগ শিক্ষক এবং যারা আছেন তাদের ক্ষেত্রে ডায়াগনোসিস কিন্তু একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস না হলে অসুখের যে সমস্যা এবং তার যে চিকিৎসা সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে, অর্থাৎ পেশেন্টকে সম্পূর্ণরূপে সহায়তা না হতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট এবং চিকিৎসকের ভালোর জন্যই কিন্তু এই একটা মূল্যবান টপিক আমরা আজকে নিয়ে এসেছি।
সেই ব্যাপারে অবশ্যই প্রথম ধাপে ডক্টর সরকার আপনাদেরকে জানাবেন। তারপরের পার্টটি যেটা স্কিন এবং চুলের যে যত্ন প্রাকৃতিক উপায়, সেই বিষয়ে আমাদেরকে বলবেন শ্রীমতী চৈতালি রায়। দিদি আমাদের সঙ্গে আছেন বলে আমরা খুব ভালো লাগছে। উনি ক্রিয়া স্পা অ্যান্ড বিউটি একাডেমির কর্ণধার এবং একজন প্রথিতযশা বিউটি থেরাপিস্ট। উনি বিভিন্ন প্রাকৃতিক উপায়ে এই ব্যাপারগুলো সম্পাদনা করে থাকেন। ওনার আরেকটি পরিচয়ও আছে, উনি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের কিন্তু শিক্ষিকা। তাহলে অনতিবিলম্ব না করে আমরা প্রোগ্রামে শুরু করব। বৈদিক যোগপীঠ প্রতি মাসেই একটি করে ওয়েবিনার এবং পড়াশোনা সংক্রান্ত প্রোগ্রামের আয়োজন করে থাকে। আপনারা আশা করি সবাই সেগুলো দেখেন এবং আপনাদের ভালো লাগে। প্রোগ্রাম চলাকালীন এবং শেষে আপনাদের কোনো কোশ্চেন বা বক্তব্য থাকলে ইউটিউব লিঙ্কে আপনারা ডাইরেক্ট কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করবো তার উত্তর দিতে। আরেকটু বলে রাখি, এই যে ন্যাচুরোপ্যাথি, বৈদিক যোগপীঠ কিন্তু ন্যাচুরোপ্যাথির ওপরে DNYS ডিপ্লোমা, BNYS ব্যাচেলার এবং তৎসম মাস্টার ডিগ্রি, M.Sc যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি এবং PG ডিপ্লোমা প্রভৃতি কোর্স করিয়ে থাকে। পুরোপুরি প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করা আছে এবং এই কোর্সগুলি সম্পূর্ণ UGC রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত। আমাদের বৈদিক যোগপীঠের নতুন যে বর্তমান সংযোজন আয়ুর ক্লিনিকের কাজ কিন্তু আপনারা পরিষেবা পেতেই পারেন। এই আয়ুর ক্লিনিকে যোগ, ফিজিওথেরাপি, ডায়েট, কিছু বিউটি থেরাপি, পঞ্চগর্ভ, মাসাজ প্রভৃতি আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে নিয়ে কিন্তু আপনাদের পরিষেবা প্রদান করা হচ্ছে। তার সঙ্গে পড়াশোনা এবং গবেষণার সহায়তাও করা হচ্ছে। আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের পাথেয় করেই এগোতে হয়। তাহলে এরকম একটা দ্বিপ্রহরী আলোচনার মধ্যে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। I, Kalyan De, welcome you all in the Naturopathy Day program of Vedic Jogpith. Here we will discuss about the diagnosis of many diseases before starting the yoga and naturopathy. The speaker is Dr. Bholanath Sarkar, renowned naturopathy and yogic physician, as well as he is optometrist. Beside his profession, he is a busy microbiologist and biochemist. And the second topic about the beauty therapy or nature therapy of skin and hair, we have Mrs. Chaitali Roy, who is renowned beauty therapist as well as teacher of Ramakrishna Mission. So we welcome all in this very good interactive session, live session. We are thankful to Vedic Jogpith for conducting such a nice program. ডক্টর সরকার এসছেন, ডক্টর সরকার জয়েন করুক। আমি একটুখানি আপনাদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে নিই। সেটা হচ্ছে এই যে ন্যাচুরোপ্যাথি এবং নেচার থেরাপি, এটি আজকে তো পঞ্চম ন্যাচুরোপ্যাথি দিবস। সেই ব্যাপারে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে মানব যে সভ্যতা, তার যে উৎপত্তি, সেখান থেকে কিন্তু শারীরিক ব্যাধিরও উৎপত্তি। ঠিক আছে, তাহলে এই শারীরিক ব্যাধি যখনই হচ্ছে, তখনই কিন্তু আমাদের এই শারীরিক ব্যাধি থেকে মুক্ত হওয়ারও যে প্রচেষ্টা, সেটাও কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আরোগ্যের জন্য আমরা ধরে থাকি যে ঔষধ হচ্ছে অন্যতম জিনিস, কিন্তু ঔষধ প্রয়োগের দ্বারা আমাদের নর্মাল যে ন্যাচারাল থেরাপিউটিক ট্রিটমেন্ট ন্যাচুরোপ্যাথি, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। তাহলে আমরা মডার্ন মেডিসিন বা আয়ুর্বেদ বা অন্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত, সেখানে কিন্তু ন্যাচুরোপ্যাথির সঙ্গে একটা বেসিক ডিফারেন্স রয়ে গেছে। ঠিক আছে, ন্যাচুরোপ্যাথি কি বলছে? জল, মাটি, উত্তাপ, বায়ু, আকাশ, আলো মানে কালার, যেটা এই সমস্ত প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এই চিকিৎসাটা করা হয়। অর্থাৎ ইন দ্য ন্যাচুরোপ্যাথিক সিস্টেম উই ইউজ দ্য এয়ার, earth and earth as well as heat, air
কালার এটসেট্রা টু কিওর দ্য ডিজিজ। ঠিক আছে, তাহলে এই ন্যাচুরোপ্যাথিতে যে আরোগ্য সেটা নির্ভর করবে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, ক্রিয়াকর্ম প্রভৃতির উপর। ঠিক আছে, এই যে চিকিৎসা, এটা একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যদিও জার্মানিতে ন্যাচুরোপ্যাথি নিয়ে প্রচুর কাজ হয়েছে। এবার আমরা দেখে নিই যে ডক্টর লুইস কুনহে, অর্থাৎ তিনি যে বইটি লিখেছিলেন সায়েন্স অফ হিলিং, সেখানে কিন্তু ন্যাচুরোপ্যাথি বর্তমান যুগের সূচনা হয়েছে। তারপরে পরে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে শ্রী জ্যোতি কিষাণ স্বরূপ কিন্তু এই বিষয়ের উপর বিভিন্নভাবে আলোকপাত করেছেন। তারপরে পরে আমরা দেখতে পারবো শ্রী ভেঙ্কট চেলাপতি শর্মা, তার সঙ্গে জে.এইচ. গেল্ক, আর্নল্ড ইহিথ, ডক্টর হেনরি লিন্ডলার এবং ডিডি পামার, রোলিয়ার ডক্টর আর্নল্ড ডিকলে, তার সঙ্গে স্টেইনলে লিফ, হেরি বেঞ্জামিন, ওয়ার্নার, ম্যাকফাডেন প্রভূত চিকিৎসকগণ কিন্তু এই প্রসঙ্গে বিভিন্ন রকম গবেষণা করে গেছেন। পরবর্তীকালে ডক্টর এডলফ কিন্তু রিটার্ন টু নেচার নামে একটি বই লিখেছিলেন, যেখানে আমরা এই যে ন্যাচুরোপ্যাথির যে বর্তমান ট্রেন্ড সেটি সম্পর্কে বিশদে জানতে পারি। পরবর্তীকালে আমাদের বাপুজি, আমাদের গান্ধীজি ভারতবর্ষের, তিনি কিন্তু এই হরিজন পত্রিকায় সেই চিকিৎসা পদ্ধতিকে তিনি সাদরে গ্রহণ করেছিলেন। তিনি নিজের চিকিৎসা এবং প্রচুর মানুষের এই অঞ্চলে, এই যে উত্তরীকাঞ্চল অঞ্চল, সেখানে তিনি ন্যাচুরোপ্যাথি চিকিৎসার প্রচলন করেন। তারপরে আমাদের রাষ্ট্রপতি শ্রী ভিভি গিরি, তার সঙ্গে শ্রী মোরারজি দেশাই, শ্রী মান্য রায়নজি, এই সমস্ত কিন্তু প্রথিতযশা রাজনীতিবিদ, তারা কিন্তু আমাদের এখানে ন্যাচুরোপ্যাথি চিকিৎসায় প্রচন্ড দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এবারে আমরা আমাদের বাঙালি বিজ্ঞানী চিকিৎসক শ্রী কুলরঞ্জন মুখোপাধ্যায়ের নাম না করলে কিন্তু হবে না। তিনিও আমাদের এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন। আমার ন্যাচুরোপ্যাথিতে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি। ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাই যে রোগের চিকিৎসার করতে গিয়ে রোগের যে কারণ সেটা হচ্ছে মরবিড এলিমেন্ট, অর্থাৎ দূষিত পদার্থ। এই দূষিত পদার্থকে দূর করার মাধ্যমে কিছু কিছু ন্যাচুরোপ্যাথি চিকিৎসা হয়ে থাকে। দূষিত পদার্থ বেরিয়ে যায় কোথা দিয়ে? মূত্রপথে, মলদ্বার দিয়ে, শ্বাসযন্ত্রের ভেতর দিয়ে, নিঃশ্বাসের মাধ্যমে, তার সঙ্গে মুখ পথে বমি ও থুতুর মাধ্যমে। তাহলে এইভাবে যে আত্মশোধন ক্রিয়া চলে সেখানে ন্যাচুরোপ্যাথির একটা পার্ট। তাহলে রোগ কি, রোগ নিরাময় কি, ন্যাচুরোপ্যাথি কিভাবে মরবিড এলিমেন্টকে ক্লিয়ার করে রোগ নিরাময়তে সাহায্য করবে, সেই ব্যাপারে আমরা অল্প একটু প্রারম্ভিক আলোচনা করে নিলাম। তাহলে এই যে পঞ্চকর্ম, এইবার ন্যাচুরোপ্যাথির মধ্যে পঞ্চকর্ম, সেটি করা হয় বমন, বিবেচন, আস্থাপন, অনুবাসন এবং নস্যকর্ম প্রভৃতি 5টি প্রক্রিয়ার দ্বারা। তাহলে এই সমস্ত জিনিস পঞ্চকর্মের দ্বারা ন্যাচুরোপ্যাথি হয়। তাছাড়া স্বাস্থ্যবৃত্ত, অর্থাৎ দিনচর্যা, রাত্রিচর্যা, ঋতুচর্যা, সদাচার এবং ব্রহ্মচর্য, ইহাও কিন্তু এই চিকিৎসার একটা পার্ট। তাছাড়া রয়েছে হার্বাল থেরাপি, সাধারণত বিভিন্ন রকম ভেষজ সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার সঙ্গে রয়েছে আমাদের ত্বক পরিষ্কার করা বা টোনিং, তাছাড়া ত্বককে সুরক্ষিত করা, এগুলো কিন্তু ন্যাচুরোপ্যাথির সাহায্যে করে দেওয়া যেতে পারে। তাছাড়া আমাদের যে সমস্ত এসেন্সিয়াল অয়েলস বা অ্যারোমা থেরাপি রয়েছে সেগুলোর প্রয়োগ, তার সঙ্গে মাসাজ, সেগুলো কিন্তু এই চিকিৎসার একটা পার্ট। এছাড়া যোগ থেরাপি, অর্থাৎ যোগের সাহায্যে চিকিৎসা করা যেতে পারে। যোগ থেরাপি এছাড়া প্রাকৃতিক নিরাময়
অনেক কিছু হয়ে থাকে, যেমন বিভিন্ন রকম আসন, এছাড়া প্রাণায়াম, ঠিক আছে, এগুলোর দ্বারা কিন্তু আমাদের রোগ নিরাময় হয়ে থাকে। দাদা, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা ভারতীয় যে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা সেখানের সঙ্গে কিভাবে আমাদের বর্তমান সমাজে চিকিৎসা হয়ে থাকে এবং আমরা কিভাবে সমৃদ্ধ ছিলাম সেই ব্যাপারে তো আমরা জানতে পারছি। এছাড়া আমরা দেখে নেব যে আধুনিক শরীরচর্চার সাহায্যে কি করে চিকিৎসা, সেখানে এক্সারসাইজ বা অ্যারোবিক এক্সারসাইজও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেখানে যন্ত্রপাতির সাহায্যে এবং খালি হাতে ব্যায়াম করা হয়, এগুলো কিন্তু হয়। যোগের থেকেও বর্তমান যে ফিজিক্যাল এডুকেশন, সেখানেও কিন্তু এই সমস্ত ব্যায়ামের প্রচলন আছে। এবারে আমরা একটু পঞ্চতত্ত্ব সম্পর্কে আলোচনা করে নিই। অর্থাৎ পঞ্চতত্ত্ব মানে ক্ষিতি, অপ, মরুদ এবং ভৌম। মানে মাটি, জল, অগ্নি, বায়ু আর ভ্যাকুয়াম বা শূন্য মহাকাশ, এই সমস্ত দিয়ে যে চিকিৎসা করা হয় এগুলো কিন্তু ন্যাচুরোপ্যাথির মূল স্তম্ভ। ঠিক আছে, তাহলে মাটি দ্বারা চিকিৎসা হয়, জল চিকিৎসা হয়, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যে অগ্নির চিকিৎসা অর্থাৎ ইলেকট্রিসিটি বা বিভিন্ন রকম আলো, সেগুলো দিয়েও কিন্তু চিকিৎসা হয়। তার সঙ্গে এয়ার থেরাপি বা বায়ু চিকিৎসা, শূন্য থেরাপি মানে অর্থাৎ দেহের ভেতরে যে সমস্ত জিনিস আছে সেগুলো উপবাস বা প্রভৃতি বিভিন্ন রকম নেগেটিভ মানে বের করে দেওয়ার যে চিকিৎসা পদ্ধতি, তাকে আমরা শূন্য বা বোম থেরাপি বলি। তার সঙ্গে খাদ্য চিকিৎসা অর্থাৎ কিভাবে খাবো, কতটা অম্ল থাকবে, কতটা ক্ষারকীয়তা থাকবে, সেগুলো কিন্তু আমাদের ন্যাচুরোপ্যাথির একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। আমরা ন্যাচুরোপ্যাথি মতে যদি ভাবি যে স্বাস্থ্য ক প্রকার, স্বাস্থ্য হচ্ছে 3 প্রকার, অর্থাৎ শারীরিক বা দৈহিক স্বাস্থ্য, তার সঙ্গে মানসিক স্বাস্থ্য, তার সঙ্গে সামাজিক স্বাস্থ্য, তিনটেই কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ঠিক আছে, এবার ন্যাচুরোপ্যাথি মতে যদি ভাবি যে রোগ ক প্রকার, রোগকে কিন্তু ন্যাচুরোপ্যাথির মতে মুক্ত করা যায়। পুরাকালে মানুষের ধারণা ছিল যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কোপে রোগ হয়, সেই জন্য পূজাপাঠ, হোমযজ্ঞ এই সমস্ত প্রচলন ছিল। আবার জ্যোতিষীরা মনে করেন বিভিন্ন গ্রহরত্নের প্রভাবে রোগ হতে পারে। এবার কিছু সম্প্রদায়ভুক্ত মানুষ পেট পেতনি প্রভৃতি তান্ত্রিক মতেও কিন্তু রোগের আগেকার দিনে করে থাকতেন। কিন্তু ন্যাচুরোপ্যাথি যেহেতু সায়েন্টিফিক সিস্টেমের মধ্যে আসছে, সমস্ত কিছুকে নিয়ে ন্যাচুরোপ্যাথি বলছে রোগ 2 প্রকার, অর্থাৎ অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ, অর্থাৎ তরুণ রোগ এবং বয়স্ক রোগ, বা যেটা অনেকদিন হয়ে রয়েছে তাকে আমরা ক্রনিক রোগ বলে থাকি। কিন্তু মডার্ন মেডিসিন বলছে আমাদের রোগ 3 রকম, অর্থাৎ অ্যাকিউট, সাব অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। ঠিক আছে, যাই হোক, আমাদের সমস্ত কিছু নিয়ে এগোতে হবে। ন্যাচুরোপ্যাথি আরেকটি ভাব হচ্ছে সকল্প ভাবনা। আমাদের শরীর যে সুস্থ হয়ে উঠছে, যেটা আমরা বিভিন্ন রকম প্রাণায়ামের মধ্যে দিয়ে এই ভাবের বিকাশ ঘটাই, সেগুলো কিন্তু ন্যাচুরোপ্যাথির মাধ্যমে হয়ে থাকে। ন্যাচুরোপ্যাথির মাধ্যমে খাদ্য এবং পথ্য দুই কিন্তু বিভিন্ন রকম ভূমিকা আছে। এবারে আমরা অনতি বিলম্ব না করে আমাদের মূল যে আকর্ষণ তাতে চলে আসার চেষ্টা করব। আমাদের খাদ্যের সঙ্গে সঙ্গে পথ্য হিসেবে কিন্তু জল,
খাদ্য হিসেবে জলের একটা বিশেষ ভূমিকা আছে, সেটা আমরা ন্যাচুরোপ্যাথির মাধ্যমে জেনে থাকি। তার সঙ্গে আমরা জানতে পারি যে খনিজ বা ধাতব যে লবণগুলো, সেগুলো কিন্তু আমাদের শরীরে হাড়ের গঠন, পেশির যে সংকোচন তার সঙ্গে, এবং বুদ্ধির বিকাশ তার সঙ্গে জড়িত। তাহলে এর সঙ্গে সঙ্গে মানে আমরা কি খাচ্ছি, তার সঙ্গে জল আছে কিনা, তার সঙ্গে খনিজ পদার্থ বা মিনারেলস কি আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে আমরা দেখতে পারি যে পুষ্টি যেগুলো হয়, যেগুলো থেকে তাপ শক্তি ক্যালোরি পাই, সেগুলো গুরুত্বপূর্ণ। আমরা জানি পেট ভরলেই কিন্তু পুষ্টি হয় না, ঠিক আছে? অর্থাৎ পেট কতটা কি দিয়ে ভরছে, কত শতাংশ পেট ভরছে, তার মধ্যে কোন খাবারের কি, সেগুলো ন্যাচুরোপ্যাথিতে ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে খাদ্যের মধ্যে ছোট বয়সে, শিশু বয়সে, যেমন শিশুদের জন্য মাতৃদুগ্ধই শ্রেষ্ঠ এবং একমাত্র, তেমনি বয়সকালে আমরা যখন ম্যাচিউরিটি আসে, তখন বিভিন্ন রকম খাদ্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য, আয়রন সমৃদ্ধ খাদ্য, সেগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ডি, হ্যাঁ, এগুলো যেন থাকে, সেগুলো দেখতে হবে। এছাড়া যে সমস্ত হেলদি ফুড, সেগুলো গ্রহণ করতে হবে, যেমন তার মধ্যে প্রোটিন থাকে, হ্যাঁ, যেগুলো আমাদের পেশি বৃদ্ধিতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে সাত্বিক খাদ্য, কাঁচা খাবার কিছু আছে, টাটকা খাবার আছে, এগুলো গ্রহণ করতে হবে। তাহলে আমরা একটা সুস্থ স্বাভাবিক ন্যাচারাল ডায়েটের মধ্যে থাকতে পারবো। এবারে আমিষ না নিরামিষ, এই বিষয়ে কিন্তু অনেক রকম গাইডেন্স আছে। এলাকা জলবায়ুর ভিত্তিতে যে খাবার সেই এলাকায় স্বাভাবিকভাবে চলে এসছে, সেই খাবার কিন্তু গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে যে এলাকায় আপনি বসবাস করছেন বা যে এলাকায় আপনার উৎপত্তি, সেই খাবারগুলো যদি নর্মালি মেনটেন করা হয়, বেশি মিক্সিং অর্থাৎ অন্যরকম পদ্ধতিতে খাবার রান্না না করাই ভালো। সেক্ষেত্রে আমাদের যেমন প্রচলন ছিল মিলের সঙ্গে শাক ভাজা বা এই যে বিভিন্ন প্রাকৃতিক খাওয়া, এইগুলো কিন্তু ভীষণ দরকার। তার সঙ্গে একটু মাছ থাকলো, কি একটু ডাল থাকলো, একটু সবজি থাকলো, পুরোপুরি যাতে খাবারটা ভালোভাবে পুরোপুরি আমরা সমস্ত পুষ্টিটা সেই খাবার থেকে নিতে পারি, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবার ন্যাচুরোপ্যাথির মতে কিছু কুপথ্য আছে, অর্থাৎ সেই খাবারগুলো বর্জন করা উচিত। যেমন ঝাল, তেল, মশলাযুক্ত খাবার, ঠিক আছে, গুরুপাক খাবার বা চর্বিযুক্ত খাবার, এগুলো কিন্তু বর্জন করা উচিত। বাসি বা পচা খাদ্য কিন্তু আমাদের বর্জন করা উচিত। তার সঙ্গে মাদক বা সেডেটিভ কোনো জিনিসও কিন্তু বর্জন করা উচিত। তার সঙ্গে অতীব গরম বা অতি শীতল খাদ্য বর্জন করা উচিত। নর্মাল টেম্পারেচার আমাদের হিউম্যান বডির সঙ্গে যেগুলো থাকে, তার থেকে সামান্য উত্তাপ কিন্তু ভালো। এবারে বারবার গরম করা খাবার যেটা আমরা, সেটাও কিন্তু বর্জন করা উচিত। এছাড়া বেশি সেদ্ধ, বেশি ভাজা পোড়া, কৃত্রিম রং মেশানো খাবার, এগুলো কিন্তু আমাদের বর্জন করা উচিত। তাহলে এইভাবে আমরা ন্যাচুরোপ্যাথির একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে চিকিৎসা নিয়ে তো পরবর্তীকালে আমরা আলোচনা করব, কিন্তু বর্তমানে আমাদের যে মূল আকর্ষণ, ফার্স্ট পার্ট, যে ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, চিকিৎসার যে শনাক্তকরণ, যে অসুখটা কি, সেই সম্পর্কে আলোকপাত করবেন বিশিষ্ট ডাক্তারবাবু মাননীয় শ্রী বি.এন. সরকার মহাশয়। ডক্টর সরকার, আপনি কি আছেন? তাহলে আমরা একেবারে ডাইরেক্ট মূল অনুষ্ঠানে ঢুকে যাব। ডক্টর সরকার, হ্যাঁ ডক্টর সরকার, আমি ইন্ট্রোডাকশন করে দিয়েছি, আমি যদি মূল অনুষ্ঠানে চলে আসেন। Good afternoon. Good afternoon, everyone. Thank you for giving me this opportunity to deliver my speech on this vital thing,
on the day of World Yoga and Naturopathy. So my topic is accurate diagnosis is a prime factor before starting any kind of management. Basically, we are discussing on yoga and naturopathy management. So disease, the word, it's come from disease. Basically, when our pathological system occurs, when physiology deviated from its own normal phenomena to abnormal phenomena, abnormal status, abnormal values. So this time we will get this pathological condition. So যখন এই pathological condition arise করছে তখনই আমাদের disease generate করছে. Basically we want to tell যখন আমাদের normal physiology deviate করে যাচ্ছে both from functionally and structurally. এই physiology বা anatomy যে normal position when it change to its pathological condition then disease will arise. এই disease যখন তৈরি হচ্ছে সেই disease actually আমরা disease নিয়ে যখন deal করব when we are dealing with the disease or disease condition primarily we have to know what is the reason. There is a reason behind that disease condition or what is the factor behind this disease. When we know this key factor or the etiology of the disease, then it will be easier to diagnose the case and finally for the management. Management করার জন্য আমাদেরকে ডিজিজের কি সোর্স কি রিজন সেগুলো যখন আমরা জানতে পারছি পারফেক্টলি তখন আমরা কিন্তু ডিজিজটাকে কারেক্টলি ম্যানেজ করতে পারছি। আমরা যদি সিস্টেম ওয়াইজ ডিজিজকে দেখি তখন আমরা কি দেখতে পাচ্ছি যে লটস অফ সিস্টেমস আমরা আমাদের পুরো হিউম্যান সিস্টেমকে ফিজিওলজিক্যালি এবং অ্যানাটমিক্যালি we can divide in different systems like cardiovascular system, musculoskeletal system, nervous system, alimentary system, gastrointestinal system, respiratory system. So many systems are there along with the ocular system, oropharyngeal system, hormonal, digestive. These systems, these are normal systems and according to that, এই normal system এর সাথে আমাদের যে structure, if I consider functionally, then the status of this system and structure of the system. Status and structure এই সিস্টেম যখন আমাদের নরমালি ফাংশন করে তখন আমাদের কোনো ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে না। কিন্তু যখন কোনো abnormal situation বা deviation from the normal physiology occurs, then আমাদের প্যাথোলজি ক্রিয়েট হয়। প্যাথোলজি ক্রিয়েট হলে আমাদের ডিজিজ প্রডিউস হবে। ডিজিজ প্রডিউস হলে আমরা প্রথমেই এর রুট কজটা ফাইন্ড আউট করব। সাপোজ আমরা যদি এখন কলকাতাতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ডেঙ্গু কেস হচ্ছে বা ডেঙ্গু পজিটিভ হচ্ছে, ডেঙ্গু থেকে মর্টালিটি রেট বেড়ে গেছে, পেশেন্টের ডেথ হচ্ছে। তো এই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এই পেশেন্টগুলোর যদি জাস্ট along with other fevers একমাত্র বা ফ্লু ফিভার বা নর্মাল সিস্টেম ওয়েদারের জন্য কনসিডার করে যে ফিভার গুলো হচ্ছে নর্মাল ফ্লু থেকে সেইভাবে যদি কনসিডার করে নিয়ে আমরা তার নর্মাল ন্যাচুরোপ্যাথিক ম্যানেজমেন্ট যা আছে তা দিতে চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সময় আমরা মিসগাইডেড হতে পারবো। সিমিলারলি আমরা যদি দেখি যে কোনো একটা পেশেন্টের ফিভার হয়েছে, ফিভারটা কি থেকে হয়েছে না ফিভারটা ম্যালেরিয়া হয়েছে। সো ম্যালেরিয়া উই অল নো দ্যাট ইট ইজ আ প্যারাসাইটিক ডিসঅর্ডার। তো প্যারাসাইটিক ডিসঅর্ডার আমরা যখন ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট করবো অ্যালং উইথ অল মানে সেম রেজিমেন্ট ফলো করে ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট যখন আমরা করবো ফর দ্য কেস অফ ডেঙ্গু, ফর দ্য কেস অফ ম্যালেরিয়া, ফর দ্য কেস অফ করোনা, দিস আর অল ফিভার, ফর দ্য কেস অফ টাইফয়েড, তখন আমরা দেখতে পাচ্ছি if we go to the root of the cause of this disease then we will find out malaria is a parasitic disorder or disease. This is also a fever. Dengue is also a fever, is a viral disorder. When typhoid, I will consider typhoid it is a bacterial disease. তাহলে তিনটে ডিজিজের রুট কজ বা প্রাইমারি রিজন ইজ ডিফারেন্ট। তো আমরা যখন ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট করছি তখন কি হচ্ছে যে আমরা একটা সেম প্রোটোকল ফলো করে ট্রিটমেন্ট করছি। উই আর ডুইং বা গিভিং দ্য ট্রিটমেন্ট উইথ দ্য সেম প্রোটোকল। এখানে হচ্ছে পেশেন্টের কিন্তু সেম রেসপন্স নাও হতে পারে। তখন আমাদের জানতে হবে যে কোন কোন ডিজিজ গুলোকে আমরা ন্যাচুরোপ্যাথিক ওয়েতে ট্রিট করব, সেই ডিজিজ গুলোকে আমরা ট্রিট করব ইন দ্য ওয়ে অফ ন্যাচুরোপ্যাথি এবং পেশেন্ট মাস্ট গেট রিলিফ ফ্রম দিস ডিসঅর্ডার। কিন্তু যখন দেখা যাবে সেই রুট কজ ইজ আ ডিফারেন্ট রিজন, যার একটা ডেফিনেট রিজন আছে যে রিজনটা ন্যাচুরোপ্যাথিক ওয়েতে ট্রিট করাটা রিস্ক এবং ফার্টিলিটির কারণ হতে পারে, দেন উইল রেফার দ্য পেশেন্ট টু দ্য ডেফিনেট রেফারাল সেন্টার ফর দ্য বেটার ম্যানেজমেন্ট। তো এই জায়গাটা বোঝার জন্য মানে হাউ উইল ডিফারেন্সিয়েট যে কোনটা আমার
ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট হবে ইজ দ্য ক্রনিক ডিজিজ, সাপোজ রিমাটয়েড আর্থ্রাইটিস এন্ড রিমাটিক ফিভার, দুটো খুব প্যারার পাশাপাশি মানে অ্যালাইড সাউন্ড, রিমাটয়েড আর্থ্রাইটিস এন্ড রিমাটিক ফিভার। সো রিমাটিক ফিভার ইজ আ ইনফেক্টিভ ডিসঅর্ডার, যেখানে একটা অ্যাকুট ইনফেকশন রয়েছে। তো অ্যাকুট ইনফেকশন আমি যদি যোগা বা ন্যাচুরোপ্যাথি দিয়ে ম্যানেজ করতে যাই, ইট মে বি অ্যাগ্রাভেটেড, এবং পেশেন্টের আরো কন্ডিশন ডিটোরিয়েট করবে এবং পেশেন্ট আরো বেশি সাফার করবে। এবং সেক্ষেত্রে আমরা এই কেসটাকে ডিল করতে গিয়ে যেরকম রিলিভ করতে পারবো, ওয়েন মানে আই এম থিঙ্কিং যে আই উইল বি এবল টু রিলিভ দিস বাই যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি, বাট ইট উইল give a wrong then we will see the patient is not get relief and becoming the condition is day by day aro kharap hoye jacche. So I must know what is this. Is rheumatoid arthritis, it is a chronic disorder, it is an immunological dysfunction. So we can proceed with this yoga and naturopathy. Patient will get relief. Yoga will help this patient to move, mobilization onek better hobe. So in this case we can go for this type of treatment. So every time is a gastrointestinal disorder. If a gastrointestinal disorder or suppose a ocular dysfunction, suppose I am considering a ocular dysfunction. If ocular dysfunction is due to refractive error, ocular dysfunction is an infection. So ocular dysfunction, if it is ocular dysfunction is due to some infection, so anti-infective agents should be applied to manage this case. If it is a refractive error, so yoga can help to reduce the refractive error. So when we are dealing with a system, an abnormal condition of the system, these are pathological condition of the system. So pathological condition of the system, when I am getting a patient is coming to us, coming to me for the betterment, for the management. So I first diagnosis, I first go to the root or etiological reason, cause, what is the cause of this disease. I must find out the exact cause. In many cases, we need to help some laboratory support, because if a fever case, if I have adequate efficiency to differential diagnosis among the fever conditions. So if the fever condition, I will be able to diagnose properly, and differential diagnosis can help us or help me to find out the exact reason. What is the condition, cause of this fever? If it is chronic, if it is a not infective type of disease, then I can treat this patient by our own therapy, by our own natural and yoga therapy. There are so many systems is a neurological disorder. When nervous system is functioning abnormally, patient is having some problem. If this nervous damage is a chronic or due to degenerative change, then I can treat this patient by yoga and naturopathy. Patient will get relief, and patient management will be the proper management. And our the naturopathy and yoga therapy will help us to give this patient to relief, and the condition will be improved day by day. If this condition is a infective type of, if the condition is carcinogenic, if the tumorous is the carcinogenic tumorous is there in any part of the brain, and nervous system is getting hampered and the function is being abnormal, then we better to diagnosis first, what is the reason behind this disease, and then go for the accurate management. So আমার এই সাবজেক্টের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যখন কোনো ডিজিজ নিয়ে ডিল করছি, in our yoga and naturopathy therapy, when we are dealing with some abnormality in the oculomuscular system, some abnormality in the neuromuscular system, some abnormality in all the cases, whatever we have seen, in all the cases there are two types of infective stage. There are two types of disease stage and condition. One is the chronic stage, another is the acute stage. When acute stage, we have to find out what is the reason behind that. In acute stage, reason should be find out, and then if it is correlated with our management procedure, then we definitely go for our own management procedure. If it is a reason, if we think it is an acute disease and reason is some type of carcinogenic cells is there, some type of disease condition is there. So disease condition to be treated first, and then we will rehabilitate this patient according to our own management therapy. Rehabilitation is another part of the disease management. When patient we can treat in our own procedure. Then after that, different therapy we have different yoga and naturopathy therapy. Yoga therapy always help us to improve our system. So when it is seen our system is damaged by a disease, suppose a COVID-19.
after COVID-19, it has been seen patient is getting some dyspnea, some hypoxic changes, and difficult to breathe, difficult to walk, having some respiratory distress. So in this condition, previously the patient was treated in modern medicine. Patient was admitted in hospital on took some modern medicine and recovered from this acute disease condition. After that, patient needs some rehabilitation. Rehabilitation means patient when coming to home from hospital, then patient is feeling some abnormal condition that was not previously attached with this patient normal condition. So now the patient is feeling, having some respiratory distress, having some hypoxic changes, difficult to walk, difficult to breathe, difficult to run. At that condition, we can help this patient by our yoga and naturopathy therapy. By yoga therapy, we can train our patient how to respirate, how to improve the respiration, how to perform better respiratory system functioning. So these are in our domain. Then we can proceed. We can do this management procedure to for the betterment of the patient. Then patient will get relief and patient will be rehabilitated. It's normal. His or her in normal lifestyle and condition. So in these cases, we can segregate in acute cases when it is found in acute cases it is found the patient is in an infective condition or acute distress is there, acute changes is there, metabolic disorder is there, neurovascular disorder is there, cardiorespiratory disorder is there. So this time, if a patient having some cardiac block, ventricular atrophy, dystrophy, there are so many reasons of that. So this patient is required. The patient is some changes in AV and SA node. Patient's cardiac system is getting some abnormal AV SA node pulsation. Then patient needs to replace the patient needs to replace or need to undergo any surgical procedures. Then it is to be done according to the status in emergency condition. That is to be managed by modern medicine. That is to be management by surgical procedure. A patient is having some gallbladder stone, which we call cholelithiasis. So if patient is having some gallbladder stone, here naturopathy and yoga is useless. So patient many times comes to us with acute abdominal pain. So first we have to find out what is the reason behind this abdominal pain. If abdominal pain is some gastric irritation, so go for this our yoga and naturopathy treatment. There are lots of yoga and naturopathy treatment with gastric irritation, hyperacidity. So this kind of management we can give and patient will get relief. Similar abdominal pain, patient can come with gallbladder stone, that is cholelithiasis. So when gallbladder patient is coming with gallbladder stone, so if we want to try or want to apply our naturopathy treatment and just yoga, few yoga, if we advise them, so it will not helpful to them. Then it is to be diagnosed first. What is the reason? What is the reason behind that? That is why yoga and naturopathy everywhere. We need to learn normal anatomy, physiology, pathology, pharmacology, lots of things we have to learn, because as we can apply our skill to go to the root of the disease, to find out the exact reason before starting any management. If we find out the exact reason, then it will be clear to us, and we move in what way we have to move to treat this patient. This patient is needed to refer to higher center to get some modern medicine management, or to be hospitalized for the better management, or we can treat the patient in our own therapy. So if we want to start management therapy, then before that we have to have the exact and clear picture what is the reason behind this disease. As I am telling, if the gallbladder stone is the cholelithiasis, only one procedure is there, that is a surgical procedure. One thing I just want to mention, if a yoga and naturopathy, also if required, they can prescribe a patient go for whole abdomen ultrasonography test. If a naturopathist, if required, he can prescribe a patient or advise a patient go for blood sugar test. Before starting management, I want to see your blood sugar report. What is the status of your blood sugar report? If I want to start abdominal yoga therapy, I can suggest a patient for a liver function test. Go and have a liver function test report. If everything is normal, then I will help you and I will advise you such type of yoga therapy.
If some abnormality is found, then fatty liver is found out, and along with bilirubinemia, hyperbilirubinemia, jaundice is there. Sometimes hepatitis B positive is there. There are lots of abnormality may be there for the abnormality, and in some cases, some hidden symptoms are also there. Patient may have some disease, but it is asymptomatic. In that case, if we apply our yoga therapy, our naturopathy therapy, it may give wrong result. Reverse result can we get, and patient condition may worsen than before. So, in all the disease condition, in all, I just want to mention in all the disease condition, initially we need to find out the reason of the disease. What is the reason of the disease? In many cases, it is found if a patient having cervical spondylosis, lumbar spondylosis, spondylosis in spinal cord in different region, it may happen. So, exactly what is the structure, what is the position of this spondylitic changes? It is a degenerative change. Leaping is there, and any deformative changes is there. What is the actual feature? So it is to be find out first. Then we need to advise the patient. Yes, you go for a X-ray. You go for a X-ray for cervical spine epilateral X-ray. Doing this report, I will see exactly the what happened. What is the picture? According to that, we can advise you the management. It will be a back bending, the front bending yoga, or another kind of in another therapy. We have lots of yoga therapy for the management of this osteological degeneration or degenerative changes. So we have tools. We have our own management procedure. So before starting yoga and management and naturopathic management, it is very much important to find out the exact reason. Otherwise, loss may happen. Patient may die. So it is to be remembered if a patient is having any obstructive jaundice, if a patient having some hernia, if before searching, before finding it out what is the position of herniation is how it is strangulated, or it may be strangulated if it is a diffuse hernia. So before starting, we have to find out what is the position of the patient, why the patient is in a disease condition, why patient is in problem. So reason behind this problem to be find out, to make the protocol of treatment. Everywhere there is a standard protocol. In every medical system there is a standard. Sure. In every medical management procedure, in any clinical procedure, there is a definite management. So we must follow this management. Before starting this management, we must go for the diagnosis, of the disease, and after that we must be confirmed that it is in our domain. We can proceed with this management procedure on this disease, and patient will get rid of this disease condition, and we will be happy. Patient will be happy, and our profession will be confident. Our professional will be confident for the applying of this disease, for the management of this disease. So this is all about my paper, and I must close my talk. And if anybody want to ask any question, free to ask. Dr. SARKAR, you are telling about the microbiological aspect of some pathological condition. Please enlighten us about any acute infectious condition. You was telling that naturopathy may worsen the condition. Is there any relation of pH balance of body or during the infection stage, or can we deal the pH balance with some naturopathic management? Yes. Suppose if we consider a few cases, suppose our case of tuberculosis. Initial stage of tuberculosis is mild fever with respiratory distress. So we start breathing exercise day by day. Patient is not getting relief. Patient become more worsened than the before condition. What is the reason? Because there is a Mycobacterium tuberculosis inside the lungs. So inside the lungs there is a Mycobacterium tuberculosis, and the patient is untreated. We are giving yoga therapy for better respiratory management, but patient is gradually being worse in the previous condition. Patient is deterioration is going on, and we will lose our confidence. We will lose our confidence that I am giving good therapy, but patient is not being well day by day. If the condition is deteriorating, so if we
initially find out the condition, what is the reason. If I get the report that patient is having some tubercular infection, then first treat the patient with standard protocol of anti-tubercular management. There are some standard protocol guided by World Health Organization that is to be followed, and patient is to be treated first. Patient is totally TB negative. I am getting report after 6 months or 9 months. Patient is totally negative. Then we start our therapy. Then patient will get some help from us. And this is the demarcation of domain. What I can do, what homeopathic doctor can do, one Ayurvedic doctor can do, one modern medicine doctor can do. Everybody has some definite domain. So I must not enter into the domain of other medical professionals. So I must keep in mind, I must be restricted in my own domain. And in my own domain, there is no chance, no scope of treating acute patient, acute infective patient. So also another question of, as you are asking, pH balance. When any disease condition is there, pH balance of our body fluid definitely alters. Our pH is 7.2 plus minus 2 is the normal pH of our body fluid. It will be altered. If it is an acidic condition, that will be nearly 7 or below. That will be below 7. If there is acidic condition, if it is alkaline condition, it will be 7.68 or nearly 8 maybe. It will be alkaline condition. So pH balance is always altered where acute infection is there. Thank you for the information. You discussed about the detailed tuberculosis condition should not be treated with some natural ways. After getting healed from it, we should start that. It is good message for us, those who are practicing some yoga and naturopathy treatment procedure. You tell about also I must add one point, that is in our naturopathy therapy, some supplement therapy is also there. Food supplement, nutritional supplement can be given, and along with rehabilitation should be done by yoga therapy. So a patient when coming acute distress, coming from acute distress, and patient needs some help to balance with the environment to remain fit for the better survival. So at that condition, we must advise some nutritional supplement along with our yoga therapy. That will help patient definitely very faster to get out from this, to get right out from this, to get relief from this distress condition. তাহলে আপনারা দেখতে পেলেন ডক্টর সরকার এরকম ভাবে বুঝিয়ে দিলেন সুন্দর করে যে কোনো কন্ডিশনকেই কিন্তু পার্টিকুলার কোনো চিকিৎসা পদ্ধতি ওরকম ভাবে দিয়ে ট্রিটমেন্ট না করে কোনটার কোনো ভালোটা নিয়ে কি করে করতে হবে। যেমন উনি কোয়ালিটি অ্যাড করতে বললেন বিভিন্ন নিউট্রিশনাল খাবারের মাধ্যমে, প্রোটোকলটা কিন্তু মডার্ন মেডিসিন মাধ্যমে চলবে টিউবারকুলোসিসের ক্ষেত্রে। পরে রিহ্যাব পার্টে উনি যোগা প্রাণায়াম অ্যাড করতে বললেন। সেখানে বোধহয় একটু চেস্ট ফিজিওথেরাপির রোল পরবর্তীকালে থাকতে পারে, আপনি যদি সহমত হন। ঠিক আছে, তাহলে এরপরে আপনি যেটা বলছিলেন যে মেটাবলিক কন্ডিশন গুলোর ক্ষেত্রে, মেটাবলিক কন্ডিশন গুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, বিভিন্ন রকম স্লিপিং ডিসঅর্ডারের জন্য মেটাবলিক সিস্টেম বেড়ে যাচ্ছে, তার সঙ্গে স্ট্রেস। এই যে এর ব্যাপারটাই তো আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কি করে আমরা এইগুলো থেকে মেটাবলিক কন্ডিশনের ন্যাচুরোপ্যাথি অ্যাপ্লাই করতে পারবো। এর সঙ্গে আরো কিছু কি করা যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে যদি আমরা অনেক ক্ষেত্রে এটা এই জিনিসটা দেখা যায় যে আমরা কখনোই মানে চেক আপ, মানে রুটিন চেক আপ যে জিনিসটা, সেটা আমাদের খুব কম লোকের মধ্যে, মানে অ্যাওয়ারনেস বা কনসাসনেস এর জন্য আমরা রুটিন চেক আপ করি না। আমরা কি করি, যখন আমার ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে তখন আমরা চেক আপে যাই, দেন উই আর অলরেডি ইন ডিজিজ কন্ডিশন। কিন্তু আমরা এটা অ্যাডভাইস করি আফটার দ্য এজ অফ 40 এভরি পারসন শুড গো ফর আ হেলথ চেক আপ। তার মধ্যে রুটিনলি ব্লাড প্রেশার চেক আপ, ব্লাড সুগার চেক আপ, আর একটা নর্মাল ইসিজি, এই জিনিসগুলো যদি করা যায় অ্যালং উইথ দ্য আই চেক আপ, তো এই জিনিসগুলো যদি রেগুলার বেসিসে করা যায়, এগুলো হচ্ছে প্রাইমারি ইন্ডিকেশন যে আমার অ্যাবনর্মাল ব্লাড প্রেশার ইন্ডিকেটস মাই কার্ডিয়াক বা কার্ডিওরেসপিরেটরি ফাংশন নট নর্মাল। তাহলে আই মাস্ট বি অ্যাওয়ার, এবং আমি সেখানে কনসাসলি আমি সেই জায়গাটা ফোকাস করতে পারি যে আমার হাই ব্লাড প্রেশার আছে, মানে আমার কোলেস্ট্রল কন্টেনিং ফুড কম খেতে হবে, আমার ডায়েটারি যে মেনুজ আছে সেগুলো চেঞ্জ করতে হবে, রেগুলার একটুখানি ওয়ার্কআউট বা এক্সারসাইজ করতে হবে আমার ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য। আমি যদি দেখি যে আমার ব্লাড সুগার লেভেল হঠাৎ করে বেড়ে গিয়ে পিপি সুগার 350 হয়ে গেছে, তাহলে এটা আমার জানা ছিল না। আমি কখন জানতে পারবো না, যখন আমার সিমটম প্রডিউস করবে। সো ইট উইল বি টু লেট। তো আমি যখন জানতে পারলাম যে আমার সুগারটা
যেটা আমার ফার্স্টিং 110 থাকার কথা ছিল সেটা আমার 130 দেখাচ্ছে, তারপরে আই মাস্ট বি কনসাস। এখানে আমার কোনো মেডিকেশনের দরকার নেই, জাস্ট আমার ফুড চার্ট চেক করে, চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করে কিন্তু আমি কন্ট্রোল করে নিতে পারি। সো প্রি ইন্ডিকেশন মাস্ট বি নোটিস উইথ দ্য হেল্প অফ হেলথ চেকআপ। এই জায়গাটা যদি আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকেই ডিজিজ কন্ডিশনে আসার আগেই আমরা কিন্তু নর্মাল কন্ডিশন বা নর্মাল লাইফ লিড করতে পারবো। Thank you. This is end of our first session. Dr. Sarkar কে আমরা এন্ড অফ ফার্স্ট সেশন ডক্টর সরকারকে আমরা আমাদের বেদিক যোগপীঠের তরফ থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আমরা ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আপনি আপনার প্র্যাকটিস জীবন অনেক দীর্ঘায়িত এবং ভালোভাবে হোক, আপনি এরম ভাবেই আমাদেরকে সেবা করতে পারেন। তার সঙ্গে আপনি আপনার যে সমস্ত গবেষণা কাজগুলো রয়েছে ল্যাবরেটরিতে, সেগুলো আপনি খুব সুন্দরভাবে করে যান। আমরা ইউটিউবে লাইভ চ্যাটে যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো নিয়ে ডিল করব। আমরা তার আগে ডক্টর সরকারকে আমাদের বেদিক যোগপীঠের তরফ থেকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড পার্টে আমরা এবার ঢুকবো। আমরা কোশ্চেন অ্যান্সারটা শেষে নিয়ে নিচ্ছি, কারণ আমরা উই আর রানিং শর্ট অফ টাইম। ঠিক 4টে বাজে। থ্যাংক ইউ ডক্টর সরকার, খুব ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ। আপনারা দেখলেন যে কোন কোন চিকিৎসায় কিভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করব, তার কিভাবে চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করব, কোন চিকিৎসা পদ্ধতি কোন সময় অ্যাপ্লাই করব, তার সঙ্গে কি কি প্যারামিটারস আমাদের দেখতে হবে, কি কি গাইডলাইন ফলো করতে হবে, কি কি রিপোর্ট আমাদেরকে দেখে নিতে হবে, তারপরে কিন্তু তাহলে কনফিডেন্টলি আমরা পেশেন্ট ডিল করতে পারবো। তপন বাবু, আপনি কি কিছু বলবেন, নাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমাদের ন্যাচুরোপ্যাথি যে অনুষ্ঠান বেদিক যোগপীঠ আয়োজিত, তার আমি সঞ্চালনায় কল্যাণ দে, টিচার অফ বেদিক যোগপীঠ, আমি বলছি শ্রীমতী চৈতালি রয়। তিনি আমাদেরকে আজকে বলবেন অ্যাবাউট দ্য ন্যাচারাল ম্যানেজমেন্ট অফ হেয়ার অ্যান্ড স্কিন ডিসঅর্ডার। উই ওয়েলকাম চৈতালি দি, আপনাকে এখানে আসার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। আনমিউট করে নিয়ে বলুন। হয়নি? হ্যাঁ ঠিক আছে, এবার আসছে আমার ভয়েসটা? হ্যাঁ ঠিক আছে, একটু জোরে। নমস্কার সবাইকে, আমি চৈতালি রয়। আমার একটা স্যালন একাডেমি আছে রাজপুর ক্রিয়াস স্পা এন্ড বিউটি পার্লার নামে, এবং আমি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের অ্যাজ এ বিউটি ট্রেনার হিসেবে কাজ করছি দীর্ঘ 10 বছর ধরে। আমাকে এখানে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, মানে স্পেশাল থ্যাঙ্কস টু কল্যাণ স্যার। আজকে যে কারণে আমাকে ডাকা মানে যে কারণে আমি কিছু বলতে চাই, আমাদের প্রত্যেকের ডেইলি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার নিয়ে, সেটাই আমি বলতে চাইছি। তো আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। কল্যাণদা, আপনিও বলতে পারেন যে কি মানে কি টাইপের আপনারা আশা করছেন আমার কাছ থেকে, যেটা বললে হয়তো সবার উপকার হবে। হ্যাঁ, আপনি আপনার নরমাল স্পিচ চালিয়ে যান, আমরা একটু পর থেকে কোশ্চেন অ্যান্সার নেব, ইউটিউব লাইভ থেকে দেখে আপনার কাছে আমরা চলে আসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের ডেইলি যে স্কিন কেয়ারটা, আমরা অনেকেই খুব ভালো করে আমাদের স্কিনের কেয়ার করি না, যার ফলে একটু বয়স হতে হতে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো দেখা যায়, স্কিনের মধ্যে নানা রকম পিগমেন্টেশন আসে, এজিং তাড়াতাড়ি হয়। তো সবার আগে আমি বলবো, যেমন আমরা প্রত্যেকদিন বাইরে বেরোচ্ছি, আমাদের খাবারগুলো আমরা ওয়েদার হিসাবে চেঞ্জ করছি, সেইভাবে ত্বকের যত্নের জন্য আমাদের কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের ওয়েদার অনুযায়ী চেঞ্জ করা উচিত। ঘুম থেকে উঠেই আমাদের সবার আগে যদি আমরা স্কিনটাকে ক্লিন করি, তো সেক্ষেত্রে যদি কারো ড্রাই স্কিন হয়, ড্রাই স্কিন আমরা খুব শিগগিরই মানে নিজেরাই বুঝতে পারবো যে শীতকালে খুব ড্রাই থাকবে, বা গরমকালেও আমাদের ক্রিম জাতীয় কোনো কিছু, ময়শ্চারাইজার জাতীয় কোনো কিছু আমাদের স্কিন নিজে থেকেই চাইবে। সেক্ষেত্রে সেরকম স্কিনকে আমরা ড্রাই স্কিন বলতে পারি।
তো সেই রকম স্কিনের ক্ষেত্রে একটা লাইট ময়েশ্চারাইজার, অবশ্যই বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন, এই যে প্রোটেকশন গুলো, এগুলো আমরা যদি প্রথম থেকে স্কিনে নিই তাহলে একটা সময়ের পর আমাদের স্কিনটাকে আমরা এজিংটাকে দেখুন আমরা কখনোই রুখতে পারি না, বাট হ্যাঁ প্রসেসটাকে আমরা কিছুটা ডিলে করতে পারি প্রপার স্কিন কেয়ারের মাধ্যমে দিয়ে। অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার দিকেও খুব ভালো করে দেখতে হবে, যাতে আমরা খাওয়া দাওয়া গুলো প্রপার খাই। সকালবেলা কি প্রপারলি ফার্স্ট আমরা কিভাবে স্টার্ট করছি ডেটাকে, সেগুলো সব আমাদের ভালো করে দেখতে হবে। আমি একটু প্রত্যেকে বলতে চাই, আপনারা সারাদিন অনেকে নানান রকমের মানে নানান রকমের কাজের মাধ্যমে থাকেন, তো অনেক কিছুই করা হতে পারে না। পুরুষ এবং মহিলা এবং বাচ্চাদের হয়তো অনেক সময় আমরা বড়রা স্কিন কেয়ার করি, যেটা বাচ্চাদের আমরা একদমই স্কিন কেয়ারের উপর কোনো রকম নজর দিই না। তো বাচ্চাদেরও ঠিক তেমনই, এবং সবারই ক্ষেত্রে বলছি, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই স্কিনটাকে কিন্তু খুব ভালো করে প্রপার কেয়ার করে, প্রপার কেয়ার বলতে যদি প্রত্যেকের স্কিন আলাদা আলাদা হয়, বাচ্চাদের ক্ষেত্রে খুবই মাইল্ড কিছু রোজ ওয়াটার টাইপের কিছু একটা দিয়ে কটন বলে ওটাকে দিয়ে যদি ফেসটাকে পুরো ক্লিন করার পর একটা লাইট ময়েশ্চারাইজার বা একটা কিছু ক্রিম দিয়ে শোয়ানো হয়। এবং বড়দের ক্ষেত্রে প্রথমে ক্লিনজিং করলো, তারপর টোনিং করলো। টোনিং মানে টোনার টাইপের বাজারে কিনতে পাওয়া যায় স্কিন অনুযায়ী। সেই টোনারটা কি করে আমাদের পোর্স গুলোকে ক্লোজ করতে সাহায্য করে এবং স্কিনের যে পিএইচ ব্যালেন্স সেটাকেও মেনটেন করতে সাহায্য করে। এরপরে যদি একটু বয়স হয় তাহলে কোনো একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম বা নর্মাল কিছু করতে পারেন। এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের স্কিন এবং হেয়ারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সপ্তাহে 3 দিন যদি আমরা, যারা খুব বাইরে বেরোই, সপ্তাহে 3 দিন যদি আমরা মাইল্ড কোনো সালফার ফ্রি শ্যাম্পু ইউজ করি তাহলে ভীষণ ভালো কাজ হয়। প্রত্যেকের ক্ষেত্রে একটা প্যাক, যে প্যাকটা হেয়ারের বিভিন্ন সমস্যার কাজে দেবে সেটা হলো মেথি পেস্ট। মেথি আমরা সবাই জানি হেয়ারের জন্য ভীষণ ভালো। সবকিছুর জন্য মেথি পেস্টের সাথে যদি আমরা ঘরে পাতা টক দই একটু অল্প করে মিশিয়ে, একটু 2-4 ফোঁটা নারকোল তেল এবং একটু হানি মিশিয়ে যদি এটা আমরা মাথার মধ্যে রেখে 8 ঘন্টা পরে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আমরা লাভ পেতে পারি। আর কিছু কারোর যদি কোনো কিছু প্রবলেম মানে প্রশ্ন থাকে, জানতে চান, তাহলে কিছু বলতে পারেন আমাকে। দাদা কি আছেন? আপনার একটা খুব ইন্টারেস্টিং টপিক আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমাদের ভীষণ জানার ইচ্ছে যে আমরা যদি স্কিনকে হেলদি রাখতে চাই, আপনি খাওয়া দাওয়ার ব্যাপারটা বললেন, তার সঙ্গে নর্মাল হেলদি লাইফস্টাইলে বললেন, স্কিনের জন্য ন্যাচারাল কি কি উপায় আছে সেগুলো যদি আমাদের একটু জানান। ন্যাচারাল উপায় দেখুন, আমাদের প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা মরশুমে আমাদের যা যা ফ্রুট, যা যা খাবার পাওয়া যায় সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সিজন অনুযায়ী আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য, ইভেন আমাদের হেলথের জন্য ভালো। ইভেন যদি গরমকালের কথা বলি, গরমকালে আমাদের যে ফ্রুটস গুলো খুব বেশি করে পাওয়া যায়, তরমুজ, ম্যাঙ্গো, তো এইগুলো যেমন ভীষণ ভালো স্কিনের জন্য। তো সেইগুলো আমাদের ওয়েদারের জন্যই আমাদের কিন্তু প্রকৃতি এইভাবেই পাঠিয়েছে। আমরা যখন আম খাচ্ছি, একটু আমটা যদি স্কিনের মধ্যে, যাদের প্রচন্ড ড্রাই স্কিন তারা আমটা একটু যদি মুখের স্কিনের মধ্যে লাগিয়ে নিন তাহলে খুব ভালো কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা গাছ তো খুব আছেই, মানে রাখাটা অবশ্যই দরকার। মানে যাদের নেই তারাও যদি চান তাহলে অ্যালোভেরা একটা করে গাছ লাগাতে পারেন। তো সেই অ্যালোভেরাটা ভীষণ ভালো আমাদের হেয়ার এবং স্কিনের জন্য। অ্যালোভেরাটা আপনি গাছটা কাটার পর ওটাকে অনেকক্ষণ, মানে 2 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ওটার মধ্যে যেটা হয়, একটা ইয়েলো একটা গাছটা থেকে একটা আঠা টাইপের বেরোয়। তো এটা আমাদের স্কিনের জন্য ভালো না, ওটা আমাদের একটু ইচিং প্রবলেম আসে। তো সেটাকে যদি, মানে সেটা যখন জলে ভিজিয়ে রাখা হয় সেটা চলে যায়। তারপরে ছালটাকে ছাড়িয়ে ভিতরের যে পাল্পটা, ওটাকে ভালো করে পেস্ট করে আমরা স্কিনে এবং হেয়ারে লাগাতে পারি। ইভেন আমরা ওটা খেতেও পারি, খুব ভালো কাজ করে। প্রত্যেককে বলবো রাত্রেবেলা শোয়ার সময় যদি বাইরের কোনো ক্রিম না থাকে, মুখটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে একটা তুলো নেবেন, তুলোর মধ্যে গোলাপ জল দিয়ে সেইটাকে দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবেন। কারণ ভিজে তুলো দিয়ে
আমাদের স্কিনের যে নোংরা গুলো, ডার্ট গুলো, সেগুলো খুব ভালো করে ক্লিন হয়ে বেরিয়ে আসে। এরপর যদি বাড়িতে শশার রস থাকে, শশার রস একটু মুখে লাগাতে পারেন থুপে, তো সেটা আমাদের খুব ভালো ইনস্ট্যান্ট টোনারের কাজ করে। এবং সবশেষে যদি কিছু বলবেন? আচ্ছা দিদি, হ্যাঁ আপনি গোলাপ জলের কথাটা বললেন, গোলাপ জলটা কি বাজার থেকে কিনতে হবে? কিন্তু আমরা দু রকমের গোলাপ জল দিই, একটা খাবারের জন্য ব্যবহার হয়, হ্যাঁ বিরিয়ানি জাতীয় খাবারে, আর একটি কসমেটিক্স হিসেবে দোকানে পাওয়া যায়। তা আমরা কি কোনটা কিনবো বা কিভাবে বানাতে পারি একটু যদি বলেন। আমাদের ভার্জিন গোলাপ জল বিভিন্ন কোম্পানি বেরোয়। যেটা খাওয়ার জন্য আমরা ইউজ করি সেটা কিন্তু আমরা খুব একটা স্কিনের জন্য ওটা উপকারী নয়। ওটার মধ্যে অনেক কিছু নানা রকম কেমিক্যাল থাকে, ওটার স্মেলটাও অনেকটা খুব বেশি। তো যদি বাজারে আমাদের আজকাল মানে প্রত্যেকেই খুব ব্যস্ত, সবার জন্যই কেনাটা খুবই মানে বানানোটা ঘরে প্রবলেম হয়ে যায়। তো বানানোর জন্য আমাদের একটা বিশাল মানে গোলাপ জল বানানোর জন্য আমাদের বিশাল একটা প্রসেসের মধ্যে যেতে হয়। তো সেটা আপনারা করতে পারেন অনেকগুলো পাপড়ি নিয়ে একসাথে সূর্যের আলোর নিচে একটা কাঁচের বয়ামের মধ্যে যদি আমরা রেখে দিই, তো সেটা থেকে একটা বাষ্প বেরোয়। ওই স্টিম থেকে যেটা হয় সেটাকে কালেক্ট করে করে আমরা অ্যাকচুয়ালি পিওর গোলাপ জল ওইভাবে আমরা বানানো হয়। কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়। তো বাজারে অনেক রকম কোম্পানির, ন্যাচারাল কোম্পানির, কোনো কোম্পানির নাম আমি বলতে চাইছি না এখানে, তো সেগুলো ভার্জিন গোলাপ জলও পাওয়া যায়, এবং নর্মাল যেটা আমরা ডেলি ইউজ করি তো সেই গোলাপ জলটা আপনারা ইউজ করতে পারেন। ওইটা দিয়ে আমাদের স্কিনে ভালোই কাজ করবে। ধন্যবাদ। তাহলে আপনারা একটা যে কোনো কোম্পানির, একটি রিনাউন্ড ন্যাচারাল কোম্পানির গোলাপ জল কিনে এটা আপনি কন্টিনিউ করুন। এরপরে যদি আমাদের বলবেন, আপনার বলার পরে যে চুলের জন্য কি কি উপায় আছে ন্যাচারাল, আপনি বলে নিয়ে তারপরে এই টপিকে যদি একটু বলেন ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এইটা করার পর যেটা আমি ছিলাম আগে বলে দিলাম, আপনার প্রশ্নতে আমি আসছি। তো স্কিনে রাত্রেবেলা আপনি যে কোনো একটা লাইট ময়েশ্চারাইজার যদি না থাকে, ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যায়, সেই কোকোনাট অয়েলের মধ্যে কোকোনাট অয়েলটাকে ভালো করে অল্প খুব পরিমাণে সারা মুখে লাগিয়ে আমরা কিন্তু শুতে পারি, বা অ্যালোভেরা জেল। আচ্ছা, আপনি এখনই বললেন যে হেয়ারের জন্য, হ্যাঁ কল্যাণদার প্রশ্নতে আমি আসছি। তো হেয়ার সবার আগে আমাদের আজকাল যার সমস্যা প্রচন্ড সেটা হলো হেয়ার ফল। হেয়ার ফল প্রত্যেকের জন্য মানে ভীষণ একটা সমস্যার কারণ দাঁড়িয়েছে। তো সেটা কিছু কিছু আমাদের লাইফস্টাইল প্রবলেমের জন্য আমাদের এই মানে হেয়ার ফলটা বেশি বেশি হয়। প্রত্যেকেরই নানা রকম প্রবলেম থাকতে পারে, বিভিন্ন রকম, সেটা আমরা জানি না ভেতরে কার কি প্রবলেম আছে। কারোর হতে পারে থাইরয়েড হচ্ছে, কারোর প্রেগন্যান্সি পিরিয়ডে হচ্ছে, কারোর হরমোনাল চেঞ্জেস আসছে। তো এইসব কারণগুলো তো হতেই পারে। সবার আগে আমাদের শ্যাম্পু যেটা আমরা ইউজ করছি সেটা খুব ভালো করে দেখা উচিত যে ওটা আমার স্কিনের জন্য, আমার হেয়ারের জন্য ওই শ্যাম্পুটা কতটা কার্যকরী। চেষ্টা করবেন যখনই শ্যাম্পু কিনবেন মার্কেট থেকে, প্রফেশনাল শ্যাম্পু বা সালফার ফ্রি, একটু কস্টলি হয় শ্যাম্পু গুলো, কিন্তু এই টাইপের শ্যাম্পু গুলো ইউজ করা ভীষণ ভালো। আর প্রত্যেকটা দিন যে প্রবলেম মানে আমাদের আজকালকার আমাদের মেন সমস্যা হলো আমরা প্রত্যেক দিন, বিশেষ করে মহিলারা, মাথা ভেজানো হয় না। ওই বড় চুলের জন্য বা শুকানোর জন্য আমাদের কিন্তু ভীষণ ভাবে দরকার মাথাকে ভেজানো, মানে স্ক্যাল্পটাকে ভালো করে জল দিয়ে ঠান্ডা করা বা ভিজিয়ে ভালো করে চান করা, যেটা আমাদের পুরোনো দিনে মা কাকিমারা করতেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিতেন। তো এখন সেটা আমরা দৈনন্দিন জীবনে কেউ করতে পারি না। তো হয়তো প্রত্যেকদিন শ্যাম্পুটা সবার পক্ষে সম্ভব নয়, সপ্তাহে একদিন দুদিন, বা যাদের খুব অয়েলি হেয়ার তারা 3 দিন ধরে শ্যাম্পু করবেন, কিন্তু জলটা প্রত্যেকটা দিন মাথার মধ্যে ভালো করে দেওয়া। আর শ্যাম্পুর সাথে কন্ডিশনার, কন্ডিশনার টা হলো আমাদের হেয়ারটাকে, বাইরের হেয়ারটাকে ড্যামেজ থেকে রক্ষা করে। আর যদি সম্ভব হয় এরপরে একটা সেরাম। তো চুলে বেশি কিছু দেখুন, আমরা যেমন কোনো কিছু বেশি বেশি মনে হচ্ছে হয়তো অনেকের, কিন্তু এই 3টে জিনিস আমাদের হেয়ারের জন্য ভীষণ দরকার, শ্যাম্পু, কন্ডিশনার এবং একটা সেরাম। আমরা যেমন মুখে সানস্ক্রিন ইউজ করি, তেমন হেয়ারের জন্য হেয়ার সেরামটা কিন্তু ভীষণ দরকার। সেটা হলো আমাদের সূর্যের আলোক থেকে আমাদের হেয়ারটাকে প্রোটেক্ট করে হেয়ার সেরাম, প্লাস ধুলো বালি যেগুলো রাস্তায় উঠছে। আপনারা হয়তো আমাদের কালো হেয়ারের জন্য আমরা দেখতে পাই না যে আমাদের হেয়ারটা কতটা নোংরা হচ্ছে। প্রতিদিন শ্যাম্পু করলে অনেকে বকাবকি করে বা অনেকে কিছু বলতেই পারে বাড়ির লোকেরা, ইভেন আমার বাড়ির লোকেরও অনেক সময় বলে থাকে, আরে প্রতিদিন শ্যাম্পু করছিস চুল খারাপ হয়ে যাবে। কিন্তু আজকালকার দিনে আমরা প্রত্যেকটা দিন বাড়ি থেকে বেরোচ্ছি,
যদি একটা কটন বা সাদা মানে তুলোর মধ্যে করে যদি জাস্ট নিজের মুখটাকে বিকেলে রাত্রেবেলা ফেরার সময় সারাদিন বাইরে থাকার পর যদি আসেন দেখতে পাবেন এরকম ভাবে যদি টানেন দেখবেন পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো সেরকম আমাদের হেয়ারের মধ্যেও হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না খালি চোখে, কালোর সাথে মিশে যাচ্ছে বলে ওখানে আমরা তুলো দিয়ে টেস্ট করছি না যে কতটা ময়লা থাকছে। তো সেইগুলোই দিনের পর দিন মাথার মধ্যে থাকছে, ঘামে জমা হচ্ছে, এর ফলে নানা রকমের ইচিং প্রবলেম হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, হেয়ারের মধ্যে খুশকি হয়। যতটা পরিষ্কার থাকা যায় তাহলেই আমাদের স্ক্যাল্প হেলদি থাকবে এবং আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করা যাবে, আমাদের হেলদি হেয়ারকে আমরা ধরে রাখতে পারবো, মানে বাইরে আচ্ছা, থেকে এই যত্নটুকু করলে। আপনি বললেন যে রেগুলার শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করার কথা। তা সেক্ষেত্রে আমাদের যেহেতু ন্যাচুরোপ্যাথি প্রোগ্রাম, আমাদের কি কোনো প্রাকৃতিক উপায়ে শ্যাম্পু কোনো প্রাকৃতিক বিকল্প বা কন্ডিশনারের কোনো প্রাকৃতিক বিকল্প আছে? যদি থাকে আমাদের একটু জানান। শ্যাম্পুটা প্রাকৃতিক আগেকার আমরা জানতামই রিঠা ফুটিয়ে অনেকভাবে শ্যাম্পু করা হয়, কিন্তু এখনকার দিনে রিঠা ফুটিয়ে শ্যাম্পু করাটা আর আমরা যে মানে প্রত্যেকে কর্পোরেট লাইফ থেকে শুরু করে খুব ভালো ভালো মানে যেখানে মানে চুলটাকে যেভাবে রাখতে চাইছি, তো রিঠাতে অনেক সময় কি হয় আমাদের চুলটা একটু রাফ হয়ে যায়, তো চুলে সেই শাইনিংটা আসে না। তো শ্যাম্পুটা চাইলে যে কোনো যে কোনো প্রাকৃতিক মানে শ্যাম্পু বা ন্যাচারাল শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন। আর কন্ডিশনটা আমরা প্রাকৃতিক উপায়ে অনেকভাবেই করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতে ভেন্ডি থাকে, আই মিন ঢ্যাঁড়স যেটাকে আমরা বলি, তো সেটা তো আমরা খেতে পারি, কিন্তু তার মাথাগুলোকে যখন আমরা কেটে বাদ দিয়ে দিই, সেই মাথাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, সেই জলটা একদম পুরো কিন্তু একটু লাল লালে একটু ভাব হয়ে যায়, একটু স্লিপারি হয়। তো সেই জলটা যদি আমরা মাথার স্ক্যাল্পে লাস্ট বার যখন মাথাটা ধুচ্ছি সেটা যদি দিয়ে দিই, তো খুব ভালো শাইনিংও হবে এবং আপনার কন্ডিশনারেরও কাজ করবে। এটা আমরা করতে পারি অ্যাজ এ হেয়ার কন্ডিশনার। আর আচ্ছা, একটি কোশ্চেন এসছে, আপনারা সবাই ইউটিউব লাইভে কোশ্চেন করবেন। একটি কোশ্চেন আচ্ছা এসছে তেলের ব্যবহার। কোন তেল কি আচ্ছা ব্যবহার করব তো আমাদের স্কিনে বা চুলে, সেই ব্যাপারে কিভাবে করব বা কেন করব না, সেই ব্যাপারে যদি একটু জানান। আচ্ছা, তেলটা অ্যাকচুয়ালি তেল আমরা ব্যবহার করি এই কারণে, আমাদের প্রবলেম কোথায় হয়, যে জায়গায় আমাদের প্রপার ব্লাড সার্কুলেশন পৌঁছায় না সেখানেই আমাদের নানা রকম প্রবলেম হয়। কোনো জায়গায় ব্লাড সার্কুলেশন যদি খুব ভালো করে ফ্লো হয় তাহলে সেখানে কোনো সমস্যা হওয়ার কারণই হয় না। ঠিক আছে, তো তেল ব্যবহার আমরা তখনই করি যখন আমাদের স্ক্যাল্পটা খুব পরিমাণে ড্রাই হয়ে গেছে বা স্ক্যাল্পটা মাসাজ করার সময় আমাদের আঙুলের মুভমেন্টের জন্য। ম্যাক্সিমাম অয়েল যেগুলো হয় আমরা মার্কেটে কিনতে পাওয়া যায়, খুব মোটা ঠিক হয় অয়েলগুলো। যদি খুব পাতলা অয়েল যেটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় বা কোনো হেয়ার টনিক, তো সেইগুলোকে দিয়ে আমরা মাসাজ করতে পারি। যাদের এক্সট্রিম হেয়ার ড্রাই এবং স্ক্যাল্প ড্রাই, তো তারা আমরা সপ্তাহে 2 বার কি 3 বার অয়েল মাসাজ করতে পারি। সেই অয়েলের মধ্যে আমরা কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে পারি, যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য ভীষণ ভালো। আমরা করতে পারি কতগুলো আমলকির রস, সেটাকে নিয়ে কোনো একটা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে ওটাকে আমরা একটুখানি ফুটিয়ে বা রসটাকে ডাইরেক্ট মিশিয়ে সেই রসটাকে আমরা মাথায় হালকা লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে বসিয়ে, মানে তেলটা যখনই আমরা ইউজ করবো কখনই আমরা ডাইরেক্ট হিট করব না, তো ডাবল বয়লারের প্রসেসে আমরা ওটাকে হিট করব। যেমন একটা বড় বাটির মধ্যে যেখানে জলটা খুব ফুটবে, সেই জলের মধ্যে আরেকটা ছোট বাটিতে তেলটাকে ঢেলে আমরা কিন্তু গরম করব। সেই তেলটাকে কটন বা তুলোয় করে প্রত্যেকটা স্ক্যাল্পটা এইভাবে টেনে মানে স্ক্যাল্পের মধ্যে দিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে লাগানোর পর আমরা আঙুল দিয়ে অ্যাটলিস্ট মাসাজ করব 10 থেকে 15 মিনিট। এরপরে যে কোনো জিনিস মানে কোনো হেয়ার প্যাক বলুন, হেয়ারের অয়েল বলুন, আমাদের স্কিনে পেনিট্রেট হতে অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম 45 মিনিটের মধ্যে হয়ে যায়, এর বেশি আমাদের কিন্তু রাখার প্রয়োজন হয় না। তো আমাদের মেন সমস্যা কারণ হয়ে যায় ওটাই যে আমরা তেল মেখে রাস্তায় বেরিয়ে পড়ি। তেল মেখে যখনই আমরা রাস্তায় বেরিয়ে পড়ি বা স্কিনে বলুন কোনো ক্রিম, চকচকে ক্রিম বা মাথায় তেল, তো ধুলোবালিগুলো আরো বেশি আমাদের স্কিনে এবং হেয়ারে অ্যাবজর্ব করে, যার ফলে প্রবলেম গুলো আরো বেশি হয়। ফাঙ্গাল ইনফেকশন বলুন বা স্কিনে অনেক সময় দেখবেন ছোপ 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 সাদা সাদা সিজন চেঞ্জে হয়। তো এটা অ্যাকচুয়ালি সিজন চেঞ্জের সাথে আমাদের স্কিনটাও পরিবর্তন হয় বলে আমাদের স্কিনের মধ্যে নানা রকম ফাঙ্গাল ইনফেকশন হয়। আমরা স্কিনটাকে এবং হেয়ারকে প্রপার কেয়ার করি না বলেই এই টাইপের প্রবলেম গুলো হয়, সাদা সাদা ছোপ ছোপ বা মাথার মধ্যে খুশকি, মাথার মধ্যে ইচিং প্রবলেম।
তো এই কারণের জন্য আমাদের অয়েল মাসাজ করার পর অবশ্যই মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে নেওয়া উচিত। তো এইভাবে আমরা অয়েল মাসাজ করতে পারি। তাহলে আপনার তেলের ব্যবহার কিভাবে করবেন এই ব্যাপারে জানতে পারলেন। আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। দিদি, আপনি যদি আমাদেরকে পিগমেন্টেশন এবং কি এবং পিগমেন্টেশন রোধ করার জন্য বা পিগমেন্টেশন থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত সেই ব্যাপারে যদি জানান প্রাকৃতিক উপায়। আচ্ছা, থ্যাংক ইউ। পিগমেন্টেশন আমাদের প্রত্যেকের একটা মানে কারোর অল্প বয়সে আসে, কারোর একটু বয়স সন্ধিতে আসে। তো পিগমেন্টেশনটা কেন হয় আগে সেটা আমি একটু বলি। দিনের পর দিন আমরা স্কিনে যখন যত্ন করি না, বা দিনের পর দিন একটা স্কিনের উপরে আমাদের সমানে সান প্রোটেকশন পড়ছে, তার উপরে আমরা কিছু লাগাচ্ছি না, স্কিনের ডেড সেলটাকে সরাচ্ছি না। তো প্রত্যেক স্কিনের যে সেলগুলো হয় সেটা কিন্তু আমাদের রিজেনারেট হয়। আমাদের স্কিনের 7টা লেয়ার আছে, ঠিক আছে, এপিডার্মিস, ডায়ার্মিস, এরকম করে 7টা লেয়ার আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সেলের আয়ু ম্যাক্সিমাম হতে আমরা সবাই জানি 90 ডেজের মতো হয়। তো কারোর সেটা আগে নষ্ট হতে পারে, কারোর সেটা 90 ডেজ পর্যন্ত থাকতে পারে, কিন্তু সেই যে নিচের যে স্কিনটা, সেটা যতক্ষণ না উপরের স্কিনটাকে আমরা ভালো করে পরিষ্কার করছি, সেই কিন্তু উপরে আসতে পারছে না। তো এটা একের পর এক, একটার পর একটা আমাদের চেঞ্জ হতে থাকে। তো কি হয়, দিনের পর দিন আমরা বাইরে বেরোচ্ছি, ক্রিম লাগাচ্ছি না, সূর্যের আলো থেকে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব অয়েল সিক্রেশন হয় স্কিন থেকে, সেবাম একটা প্রত্যেকের যে অয়েলটা সিক্রেশন হয়, সেটা যখনই স্কিনের মধ্যে, মনে করুন একটা গরম কড়াইয়ের মধ্যে তেল যখন আমরা দিচ্ছি, তখন তেলটা ফুটছে, তেলটা গরম হচ্ছে, গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিলে তেলটা গরম হচ্ছে, ঠিক তেমনই রাস্তা থেকে আমাদের স্কিনের মধ্যে অলরেডি অনেকটা তেল সিক্রেশন, অয়েল সিক্রেশন হচ্ছে। তার উপরে যখন সান রেটা পড়ে না, ওই জায়গাগুলো আমাদের গরম হয়ে যায়, ওই জায়গাগুলো হিট হিট হতে হতে ওই যে অয়েলগুলো আছে, সেই অয়েলগুলো আস্তে আস্তে আমাদের স্কিনটাকে ড্যামেজ করতে করতে ওইখানে রেডিশ একটা ভাব চলে আসে। তো এই রেডিশ ভাবটা যখনই আসছে তখন আমরা কেয়ার শুরু করছি না। দিনের পর দিন এই রেডটা থাকতে 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 ওই জায়গাগুলো আমাদের পিগমেন্টেশন চলে আসে। পিগমেন্টেশন রোধ করার উপায় প্রথম থেকেই, অ্যাটলিস্ট যখন আমরা বাইরে বেরোচ্ছি, স্কিনকে পরিষ্কার রাখছি, এর সাথে সাথে আমাদের সানস্ক্রিন অনেকেই বলেন যে মেখে কি হচ্ছে, অনেকে বলেন, আমার কাছে অনেক রকমের প্রশ্ন আসে যে ম্যাম সানস্ক্রিন লাগালে মুখ কালো হয়ে যাচ্ছে, সানস্ক্রিন লাগানোর পর চিটচিটে ভাব হচ্ছে, আরো মুখটা ভালো লাগছে না। তো সেই কারণে বলবো যে সানস্ক্রিন আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ দরকার। সানস্ক্রিন মানে ও একটা কি করে, আমাদের স্কিনের উপর পর্দা সৃষ্টি করে, যে পর্দাটা সূর্যের আল্ট্রাভায়োলেট রেটা ওটা ভেদ করে আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে না। তো যখনই ওই স্ক্রিনটা থাকছে, যে রেটা আছে ওই রেটা আমাদের সানস্ক্রিন ওটাকে অ্যাবজর্ব করছে, যার জন্য ফর টাইম বিং ওই যে জায়গাটা আছে ওইখানে স্কিনটা একটু আমাদের ব্ল্যাকিশ দেখাতে পারে। কিন্তু ভালো সানস্ক্রিন তখনই আপনি বুঝবেন যে বাড়িতে গিয়ে মানে স্কিনটা আবার যখন জল দিয়ে বা ক্লিনজিং করছেন, ফেস ওয়াশ ও ক্লিনজিং মিল্ক দিয়ে, তখন স্কিনটা আবার যদি নর্মাল হয়ে থাকে, তাহলে সেই রকম ভালো কোনো একটা সানস্ক্রিন আপনারা ইউজ করতে পারেন। আর একটা হলো সানস্ক্রিন, আমরা অনেকেই প্রশ্ন থাকে যে সানস্ক্রিন আমরা কোন সানস্ক্রিন নেব, মানে সানস্ক্রিনের মধ্যে একটা থাকে আমাদের মাত্রা SPF 15, 20, 25, 20, 30, 50। তো যখন প্রচন্ড গরম পড়ে, আমাদের কলকাতার ওয়েদারে কোনো সানস্ক্রিনই কাজ করে না, সেই সময় আমাদের একমাত্র উপায় হলো শুধু মুখটা ভালো করে জল দিয়ে ধোয়া। তো এই সানস্ক্রিন আপনি যখন ইউজ করছেন না দিনের পর দিন, তখন আমাদের পিগমেন্টেশন হচ্ছে। এছাড়া হচ্ছে কারোর হরমোনাল চেঞ্জের জন্য আসতে পারে খুব তাড়াতাড়ি, যারা প্রচন্ড মেকআপ নিয়ে কাজ করে, মানে ওই একই ব্যাপার, হিটে আপনাদের বড় বড় যে লাইটের সামনে তারা যখন কাজ করছে, তো সেই জায়গাগুলো আমাদের পিগমেন্টেশন চলে আসে দীর্ঘদিন ধরে আমাদের এখানে স্কিনে মেকআপ ইউজ করার ফলে। তো এই পিগমেন্টেশনটা আমাদের একটাই উপায়, আমাদের সপ্তাহে একদিন স্ক্রাবিং করতে হয়, কারণ নিচের যে সেলটা আছে সেটাকে বাইরে আসার সুযোগ করে দিতে হয়, উপরের ডেড সেলটাকে আমাদের ক্লিন করতে হয়। সেই স্ক্রাবিংটা আপনারা পরিষ্কার করার, প্রথমে স্কিনটাকে পরিষ্কার করার পর আপনারা স্ক্রাবিং করতে পারেন। স্ক্রাবিংটা ন্যাচারাল উপায় বিভিন্ন টাইপের হতে পারে, যে একটু কলার মধ্যে অল্প একটু মিহি চিনি বা চিনি চালের গুঁড়ো, সেটা কলার মধ্যে পেস্ট করে জাস্ট আমরা মুখে লাগিয়ে রেখে দিলাম 1 থেকে 2 মিনিট। এটা নর্মাল যদি কোনো মাইল্ড স্ক্রাব থাকে বাজার থেকে কেনা,
তো সেটাকেও দিয়ে আমরা করতে পারি। যাদের কাছে অপশন নেই তারা আমরা কি করব, কলার মধ্যে ওই চিনি বা স্ক্রাবটা জাস্ট মুখের মধ্যে হালকা করে লাগিয়ে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট পর জাস্ট ফেদার টাচ দিয়ে স্কিনটাকে সার্কুলার মোশনে এইভাবে রাব করে আমরা ধুয়ে ফেলবো। কি হয় এতে, কি হয় আমাদের যে ডেড সেল আছে সেই ডেড সেলটা চলে যায়, যার ফলে এইখানে যে নোংরা গুলো, মেনলি প্রিপারেশন এই পোর্শনটা হয় আমাদের, এই পোর্শনটা খুব তাড়াতাড়ি হিট হয়। ইভেন ছেলেদেরও অনেক সময় হয়, মানে পুরুষদেরও হয়, এই কপালের সাইডটা বা এই পোর্শনটা দেখবেন যারা বড় বড় বিজনেসম্যান বা অনেকেই কপালটা পুরো কালো হয়ে যায়, সাইডটা কালো হয়ে যায়। তো যখনই আমরা কোনো এক্সাইটমেন্ট, কোনো রকম নার্ভাস হয়ে যাই বা কোনো রকম ভয় পাচ্ছি কিছু, হয়তো আমাদের এই পোর্শন গুলো হিট হয়ে যায়, টেনশনে আমাদের এগুলো হিট হয়ে যায়। তো এরও একটা কারণ হলো কিন্তু আমাদের পিগমেন্টেশন। তো তখনই আমাদের উচিত কি, এই জায়গাগুলোকে ঠান্ডা করা। এই স্কিন গুলোকে আমাদের যখন হিট হয়, আমাদের কোনো একটা বরফের তুলোর মধ্যে, রুমালের মধ্যে একটু বরফ দিয়ে পাঞ্চ করা। এরকম করতে করতে কিন্তু আমরা পিগমেন্টেশনটাকে রোধ করতে পারি। আর হলো ব্লাড সার্কুলেশন, মাসাজ। স্কিনে একটা অন্তত মাসাজ প্রত্যেক মাসে ভীষণ ভালো, ভীষণ দরকার, প্রপারলি মাসাজ। আপনারা নিশ্চয়ই জানতে পারলেন অনেক কিছু পিগমেন্টেশন রোধ করার জন্য। এরপরে একটা কোয়েশ্চেন অনেকের মনেই আসে যে স্পা কি, বা স্পা আদৌ কি দরকার বা কতদিন অন্তর দরকার, এটা দেখতে। আচ্ছা, হেয়ার স্পা আজকাল প্রত্যেকটা সালনে ভীষণ ভাবে মানে প্রচলিত সবার, ইভেন আমারও। তো হেয়ার স্পা হলো ডিপ কন্ডিশনিং। আমরা যে কন্ডিশনারটা রেগুলার ইউজ করছি এইটারই একটা কনসেন্ট্রেটেড ফর্ম হলো হেয়ার স্পা। এটা হলো ভীষণ ভালো করে আপনার চুলটাকে ময়েশ্চারাইজ করছে। তো নাথিং, ওটার মধ্যে স্পায়ের যে মানে প্রসিডিওরটা থাকে সেখানেও আমাদের ওই একই ফান্ডা, মেনলি আমাদের মাসাজ। কারণ স্পায়ের যে ক্রিমটা আছে ওটা খুব খুব ঠিক একটা ময়েশ্চারাইজার, হেয়ার কন্ডিশনার বলতে পারি আমরা। তো সেইটা আমাদের হেয়ারের মধ্যে লাগানোর পর আমাদের স্ক্যাল্পটাকে মাসাজ করা হয়। স্ক্যাল্প যখনই মাসাজ করা হয়, স্ক্যাল্পের মধ্যে নানা রকম প্রবলেম যেগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়। এছাড়াও স্পায়ের সাথে থাকে না একটা হেয়ার টনিক বা অ্যাম্পুল, একটা সেরাম টাইপের থাকে, তো যেটা আমাদের স্ক্যাল্পে গিয়ে কাজ করে। সেটা হতে পারে কারোর খুব এক্সেসিভ ড্রাই স্কিন, কারোর এক্সেসিভ ড্যান্ড্রাফ আছে, কারোর এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, তো সেই টনিকটা আমাদের কাজ করা হয় মানে স্কিনের হেয়ারের মধ্যে। কিন্তু মেন কাজ আমাদের সবার ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে ভালো করে মাসাজ, ব্লাড সার্কুলেশনটাকে পৌঁছে দেবো, অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে যেন প্রপারলি ভালো করে পৌঁছায়। এটা আমরা করতে পারি। সবার শেষে আপনারা প্রত্যেকেই জানেন কিছু কিছু এক্সারসাইজ যেগুলো ভীষণ ভালো স্কিনের জন্য এবং হেয়ারের জন্য। প্রত্যেকে আমরা মুখটাকে, যেটা আপনারা সবাই খুব তাড়াতাড়ি করতে পারবেন, আমি 3টে জিনিস বলছি। ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ আমরা কি করব, যাদের প্রচন্ড ডার্ক সার্কেল আছে তারা পুরো মুখটাকে ভরে জল নেব। এগুলো কিছু ন্যাচারাল উপায় যার ফলে আমাদের স্কিনটা ভালো হতে পারে, গ্লো করতে পারে। মুখের মধ্যে জল ভরবো জাস্ট এইভাবে, মানে এতটা জল ভরবো যে সেই জলটা যাতে বেরোতে না পারে। তারপর কি করব, আমরা চোখের মধ্যে ভালো করে জলের ঝাপটা দেবো মুখটা ফোলা অবস্থায়। এইভাবে 2-3 বার যদি আমরা করি, আমাদের আন্ডার আই যে ডার্ক সার্কেল সেটা কিন্তু চলে যায় এবং মুখের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়। পুরো মুখটাকে আমরা ফুলিয়ে নেব, জাস্ট হালকা করে মুখে ট্যাবিং করবো, জাস্ট এইভাবে পুরো মুখটাতে এইভাবে ট্যাবিং করবো। এটাতেও কিন্তু খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়। এটা হলো আমাদের স্কিনের জন্য। হেয়ারের জন্য আমাদের প্রত্যেকেই মাঝে মাঝে আমরা মানে হয়তো অজান্তেই বিছানার সাইডে এরকম করে শুই, চুলটাকে মাটিতে ফেলে রেখে। তো এই যে এক্সারসাইজটা সবাই শুয়ে শুয়ে বসে বসে করতে পারেন। জাস্ট বেডের সাইডে শুয়ে পড়েন, যদি এটা বেড হয় বেডের সাইডে শুয়ে পড়ে জাস্ট মাথাটাকে এইভাবে উল্টে দিয়ে শুয়ে থাকা, যাতে ব্লাড সার্কুলেশনটা আমাদের হেয়ারের প্রত্যেকটা বাল্বের মধ্যে গিয়ে পৌঁছায়। তো সেই কারণে এইটা যদি করেন হেয়ার ফল খুব ভালো কন্ট্রোল হয়। দিনের মধ্যে একবার অন্তত জাস্ট সামনে থেকে পিছনে বেন্ড হয়ে পুরো মাথাটাকে সামনে দিকে চুলটাকে ফেলে আমরা পিছন দিক থেকে কম করব। আরেকটা জিনিস হলো, প্রত্যেকে যখনই কম করবেন পারলে একটা করে উডেন কোম ইউজ করবেন। এরকম উডেন কোম মার্কেটে কিনতে পাওয়া যায়, একটু বড়, যেটার মধ্যে একটু এই সেপারেশন গুলো একটু বড় বড় আছে। তো সেরকম উডেন কোম দিয়ে আমরা চুলটাকে পিছন দিকে কম করব, আবার সাইড থেকে কম করব, এই সাইড থেকে কম করব এবং সামনে থেকে কম করব। এইভাবে 10 টাইমস করে 40 টাইমস আমরা কম করব।
ঠিক আছে, এটাতে অটোমেটিক্যালি খুব ভালো হেয়ার ফল মানে ব্লাড সার্কুলেশন হয়, হেয়ার ফলটা কন্ট্রোল হয়, এটা আমরা করতে পারি। সুন্দর একটি চুল আঁচড়ানোর পদ্ধতি দেখিয়ে দিলেন, যেটা অবশ্যই আমরা পালন করব। আপনি দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসের ভূমিকা, জলের খাওয়ার ভূমিকা সবই বললেন, হাইড্রেশন অফ দ্য স্কিন অ্যাজ ওয়েল অ্যাজ হেয়ার। একটু জানান আমাদের, এই যে মাসাজের কথাটা বললেন, তার সঙ্গে যোগাভ্যাস বা ফিজিক্যাল এক্সারসাইজের ওপরও এই তার উপর কি প্রভাব আছে আমাদের স্কিনের উপর? এটা তো ভীষণই ভালো, মানে প্রত্যেকদিন আমরা প্রাণায়াম যদি করি অটোমেটিক্যালি আমাদের বডির মধ্যে ব্লাড সার্কুলেশন খুব মানে ভালোভাবে চলাচল করে। আর এই যে যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাই যোগা এবং এক্সারসাইজেরই একটা অঙ্গ, যেটা আমরা খুব ইজিলি করতে পারি। যদি কেউ প্রপারলি যোগা এবং প্রাণায়াম করে তো তার তো কোনো কিছু স্কিনের দরকারই লাগে না, এবং সে তার হেয়ার এবং স্কিন অটোমেটিক দেখলেই বোঝা যায় যে তাদের হেলদি। একটা জিনিস বলবো যেটা হেয়ার এবং স্কিনের জন্য ভীষণ ভালো, যদি প্রত্যেকে পারেন, আমলা এবং অ্যালোভেরা, এই দুটো আমাদের দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটো একসাথে মিশিয়ে একটু জলের সাথে যদি খেয়ে নেন, আমাদের অনেক অনেক সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। অ্যালোভেরা জুস এবং আমলা জুস, যেটা হেয়ার এবং স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের এজিং প্রবলেম ভীষণ ভীষণ করে ভিটামিন ই মানে বাদাম জাতীয় কিছু এরম জাতীয় খান, যাদের প্রচন্ড ড্রাই স্কিনের সমস্যা, ভিটামিন সি খান স্কিনের বিভিন্ন রকমের প্রবলেমের জন্য, এগুলো আমরা করতে পারি। প্রত্যেকে উচিত সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই অ্যাটলিস্ট 8 ঘন্টা না হোক 15 থেকে 20 মিনিট আমাদের জাস্ট শ্বাস বায়ুর আদান প্রদান করানো, সেটা হলো প্রাণায়াম এবং যোগা, যেটা আমাদের প্রত্যেকের জীবনে আজ না হয় হয়তো এখন আমরা নিজে থেকে করছি না, কিন্তু কিছুদিন পরে প্রত্যেকেই মানে ডক্টর প্রেসক্রাইব করবেই, এখন না করলে পরে করতে হবে। তো আমাদের শুভস্ত শীঘ্রম আগে থেকে শুরু করলে যাতে ডক্টরের প্রেসক্রাইব না শুনে আমাদের করতে হয় সেই ব্যবস্থাই করলে ভালো হবে। প্রত্যেকে ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট কিছুক্ষণ আমাদের যোগা অভ্যাস করা উচিত আমাদের জীবনে। আপনার কথা প্রসঙ্গে একটি কথা মনে এলো, যে স্কিন বা চুলের ঠিক কোন কোন সমস্যার ক্ষেত্রে আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাব এবং কখন আমরা বিউটি থেরাপিস্টের কাছে যাব, এই দুটোর মধ্যে একটু সমস্যা থাকে, একটু যদি বলে দেন। আচ্ছা, যেটা হলো হেয়ারের সমস্যার মধ্যে আমাদের সবাই হেয়ার ফল করে পাগল হয়ে যাই। হেয়ার ফল তো বিভিন্ন টাইপের কারণে হতে পারে, এটা আমি আগেই বললাম, কারোর পিরিয়ডিক্যাল সমস্যা, কারোর বিভিন্ন রকম থাইরয়েডের সমস্যা। তো ডেলি এভরি ডে আমাদের 80 মানে 10 to 80 90 হেয়ার ফল ইজ নর্মাল। মানে যদি আমরা এক একটা করে চুল কাউন্ট করি তাহলে যদি 80টার মতো চুলও আমাদের পড়ে তাহলে সেটা নর্মাল, কারণ প্রত্যেকটা চুলের আয়ু আছে, হেয়ার পড়বেই, মানে সেটা 60 দিন হতে পারে, 70 দিন হতে পারে, ম্যাক্সিমাম 90 ডেজ এর মধ্যে ওটা আমাদের রিসাইকেল হয়, একটা হেয়ার পড়ে আবার একটা নতুন হেয়ারের জন্ম হয়। তো যখন দেখছি এইটারও বেশি হচ্ছে, ট্রিমেন্ডাস হেয়ার ফল হয় এবং ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আমরা ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারি হেয়ারের জন্য। আদারওয়াইজ নর্মাল ডেইলি লাইফ যদি আমরা খুব ভালো করে ঘুম, মোবাইলের ব্যবহার কম করি, যদি প্রপারলি লাইফটাকে লিড করি প্রপার ওয়েতে, তাহলে সমস্যাগুলো হয় না। তখন যদি বেশি খুব সমস্যা হচ্ছে তখন আমরা যেতে পারি। স্কিনের অনেকের এই সমস্যাগুলো হয়, যেটা হলো ছোপ 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 হয়, র্যাশ হয়। র্যাশের জন্য অনেকে আমরা প্রচন্ড ফাস্টফুড খাই, অয়েলি খাবার খাই, সেটা থেকে র্যাশ হতে পারে। এবার যদি ট্রিমেন্ডাস হচ্ছে তখন আমাদের ডক্টরের কাছে যেতে হয়। মেনলি ডক্টরের কাজ হয় আমাদের অয়েল সিক্রেশনটাকে কমিয়ে দেওয়া। তো যখন আমরা প্রচন্ড কারোর অয়েলি স্কিনে র্যাশ ব্রণ হচ্ছে, তখন আমরা যদি অয়েলটাকে একদম খাবার থেকে কমিয়ে দিই বা স্কিনটাকে এমন কিছু প্রোডাক্ট ইউজ করি যেটা আমাদের বাইরে থেকে স্কিনের অয়েলটাকে একদম কমিয়ে দেবে, তো সেরকম কিছু করলেই কিছুদিন ভালো করে যদি আমরা মেনটেন করি। সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমাদের নিজেদের প্রবলেমটা না আমরা খুব ভালো করে জানি, কিন্তু সেটা আমরা রেকটিফাই করি না, যে আমরা কেমন লাইফস্টাইল লিড করছি যার ফলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই বুঝতে পারি, তা সত্ত্বেও কিন্তু আমরা করি না। আমরা হয়তো বলছি যে আমাদের স্কিনে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে, কিন্তু সেটার জন্য কি করা উচিত বা আমরা কি করছি সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তো যার জন্যই আমাদের প্রবলেমটা হয়। আপনারা নিজেরাই আপনাদের স্কিনের নিজেদের ডক্টর নিজেরা হতে পারেন যদি একটু ভালো করে প্রপারলি প্রবলেমের সলিউশনটা খুঁজে নিজে নিজেই সেটাকে ব্যবহার করেন। ঠিক আছে, আপনি আমাদের অনেক কিছু জানালেন। আমরা বৈদিক যোগপীঠের তরফ থেকে আপনার খুব ভালো শুভেচ্ছা জানাচ্ছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি এরকম সুন্দর থাকুন আর প্রচুর মানুষকে সুন্দর রাখুন, এটাই বলবো।
আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, করতে পারেন। দিদি আপনাদের সঙ্গেই আছেন। একটাই কোয়েশ্চেন নিয়ে নেবো, কারণ আমরা মাঝে কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। দিদি একটি ছোট্ট কথা বলেছে, যেটি আমার বিখ্যাত, আমার শুনতে খুব ভালো লেগেছে, যে এই যে কিছু কিছু সমস্যা ছেলেদেরও আছে, অর্থাৎ উনি এটা কিন্তু বলে দিলেন যে সুন্দর থাকার অধিকার কিন্তু ছেলেদেরও আছে। হ্যাঁ, তা এটা আমার অবশ্যই অবশ্যই। যাই Even হোক, না, আমরা একটা খুব ভালো মানে খুব খেয়াল করি, মানে আমরা হয়তো নিজেরা কোনো বাচ্চার মা বলছি, বাচ্চার মা বা বাবা নিজেরা হয়তো সানস্ক্রিন লাগিয়ে বা কোনো কিছু করে প্রপার কেয়ার করে ক্রিম ফ্রিম লাগিয়ে বাইরে চলে যাচ্ছে। যে বাচ্চাটি স্কুলে যাচ্ছে, যে বাচ্চাটি হয়তো জিমন্যাস্টিক্স করছে, যে বাচ্চাটি হয়তো ক্যারাটের মাঠে সুইমিং করছে অনেকক্ষণ ধরে, তাদের কিন্তু প্রপার কেয়ার আমরা করি না। তো অনেকেই থাকে, আরে তুই ছোটবেলায় এত ভালো ছিলিস, এত সুন্দর তোর গায়ের রং ছিল, এখন এরকম করে কালো হয়ে গেলি, এখন তো স্কিনটা এইভাবে বার্ন কি করে হয়ে গেল। তো মারা মানে বাড়ির লোকেদের কথা বলছি, তারা যদি বাচ্চাকেও প্রপারলি কেয়ার করেন, তাহলে তাদের বাচ্চার স্কিনটাও পরবর্তীকালে গিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হয় না। আর একটা জিনিস হলো অয়েল মাসাজ। আমরা প্রত্যেকে যেন স্নান করার সময়, শীত হোক গ্রীষ্ম হোক, আমরা অয়েলটাকে চেঞ্জ করে, শীতকালে আমরা কোনো রকম ভালো সর্ষের তেল বা গরমকালে কোকোনাট অয়েল দিয়ে যেন পুরো বডিটা, যেটা আমাদের পুরনো প্রথা ছিল, ভালো করে মাসাজ করে স্নান করি, তাহলে আমাদের স্কিনটাও খুব ভালো থাকে। ঠিক আছে, ধন্যবাদ দিদি। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে সমস্ত বিষয়টা অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমরা আমাদের প্রোগ্রামে আপনাকে পেলে খুবই ভালো লাগবে। আমারও ভীষণ ভালো লাগছে এখানে এসে। নতুন নতুন টপিক নিয়ে আমরা আসি প্রত্যেকবারই। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে পরবর্তী টপিক নিয়ে, তাহলে আপনারা কিন্তু ইউটিউবে জানাবেন, আমরা সেই অনুযায়ী নতুন প্রোগ্রাম নিয়ে আসব। আমাদের পরবর্তী প্রোগ্রাম থাকবে, প্রত্যেক মাসেই থাকে, আমরা এখনই ঘোষণা করছি না, কিন্তু আমরা আকুপাংচার, আকুপ্রেসার, মাসাজ, তার সঙ্গে সঙ্গে কিছু অল্টারনেটিভ থেরাপি, মক্সিবাসচান, তারপরে অ্যারোমা থেরাপি, এই সমস্ত পঞ্চকর্ম, এই সমস্ত জিনিস নিয়েও কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। বৈদিক যোগপীঠের তরফ থেকে আপনাদেরকে কিন্তু পড়াশোনা এবং গবেষণার সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনারা যোগা, ন্যাচুরোপ্যাথি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনারা গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং ভবিষ্যতে নেট দিয়ে কিন্তু আপনারা গবেষণারও সুযোগ নিতে পারেন। দিদি, আপনার কাছে একটা জিনিস জানবো, আপনার যে ক্রিয়া স্পা এবং বিউটি একাডেমি রয়েছে, এর একটু পরিব্যাপ্তি এবং আপনারা আগামী দিনে কি কি আনতে চলেছেন, একটু যদি আমাদের জানান। আচ্ছা, আমাদের এখানে মেনলি সব রকম ট্রিটমেন্টই করা হয়। আমাদের একটা একাডেমিও আছে, ওখানে ওখানে আমি নিজে ট্রেন করি। অনেক অনলি ফর লেডিস, এটা সরি, এটা হলো ছেলেদের জন্য নয়। আপনি এক্ষুনি বলছেন এই ব্যাপারটা আমরা এখনো মানে করে উঠতে পারিনি, এটা অনলি ফর লেডি এবং কিড অলসো। তো এখানে আমাদের বিভিন্ন রকম ডেলি কেয়ারের যা যা এক একটা স্যালনে হয়, সেরকম পুরোপুরি সবকিছু ব্রাইডাল কোর্স থেকে শুরু করে আপনার স্কিন, ফেসিয়াল, হেয়ার স্পা, বডি ম্যাসাজ, বডি স্পা, সবকিছুই নতুন আমাদের অ্যাড হয়েছে, যেটা আজকাল মার্কেটে সব কিছু খুব চলছে। যেমন হলো আইল্যাশ এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, তো নেল নেল আর্ট, নেল এক্সটেনশন, তো এই টাইপের বিভিন্ন কোর্স এখানে করানো হয়, আমি করাই। তো অনেক বাচ্চারা বা মেয়েরা বা গৃহবধূ বা যারা কিছু লাইফে করতে চাইছে, তো তারা এরকম কোর্স করে খুব ভালো অর্থ উপার্জন করছেন, নিজে স্বাবলম্বী হয়ে দাঁড়াচ্ছেন। তো এরকম যদি কোনো মানে, এবং আমি কিছু নিডি বাচ্চাকেও করাই, সেটা হলো যখন মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, এরকম সময় যারা পাস আউট হয়, তো সেরকম নিডি বাচ্চারা যারা করতে চাইছে, তারাও আমার সাথে যদি যোগাযোগ করে, তো তাদের আমি টাইম বলে দিই, সেই সময় আমরা তাকে ট্রেন করে তাদের একটু স্বাবলম্বী হওয়ার পথে উৎসাহ দিই। তো যারা দেখছেন, তারা যদি কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাশের পর 3 মাস ধরে কি করবেন ভাবছেন, তো তখন একটা শর্ট টাইম ছোট্ট কোর্স করে যেতে পারেন। তো হয়তো কিছু উপকারে আসবে। আমার ফোন নাম্বারটা কি বলা মানে যেতে পারে? হ্যাঁ, ঠিক আছে, সেটা আপনারা তাহলে আপনারা সুন্দর থাকার পদ্ধতি, নিজেকে পরিষ্কার রাখার পদ্ধতি এবং কিভাবে চিকিৎসা পদ্ধতি হবে, কোন চিকিৎসা দ্বারা ন্যাচুরোপ্যাথি কিরম ভাবে করা হবে, কিভাবে এগোবো, পরবর্তী ধাপে চুল এবং ত্বকের যে যত্ন, সেই সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। আমি প্রোগ্রাম সঞ্চালনা করছিলাম কল্যাণ দে। আমি
আহ্বান করছি আমাদের বৈদিক যোগপীঠের কর্ণধার মাননীয় শ্রী তপন বর্মন, আপনি যদি কিছু বলেন। আমরা প্রোগ্রামের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তপন বাবু। হ্যাঁ, নমস্কার। খুব সুন্দরভাবে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রতিস্থাপন হয়েছে। আর আমাদের যারা স্পিকার ছিলেন সরকার স্যার এবং আমাদের খুব সুন্দরভাবে আজকের যে টপিক রাখা ছিল সেই টপিকগুলিকে সম্পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এবং তাছাড়া কিছু প্রাচীন পদ্ধতিও তারা তুলে ধরেছেন, যেসব পদ্ধতিগুলো আমরা এখন হয়তো ব্যবহার কম করছি, এবং সেগুলো পুনরায় আবার আমরা ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস এনে আমরা আমাদেরকে নিজেদেরকেই সমৃদ্ধ করতে পারছি, পাশাপাশি আরো ডেভেলপ করতে পারছি। অবশ্যই আমাদের এই প্রোগ্রামের খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছেন আমাদের ডক্টর কল্যাণ দে মহাশয়, আর তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং নিত্য থাকেন, আগামী দিনেও থাকছেন, তাদের অসংখ্য অলরেডি আমাদের কল্যাণ বাবু দিয়েছেন বিভিন্ন প্রোগ্রাম আমাদের মান্থ ওয়াইজ থাকছে। এবং যোগ ন্যাচুরোপ্যাথি ডে সেলিব্রেশন হলো, তার পরিপ্রেক্ষিতেও আমাদের ন্যাচুরোপ্যাথি রিলেটেড যদি কেউ আপনারা কোর্সে ইন্টারেস্ট থাকেন, আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে ডিসেম্বর জানুয়ারি সেশনের জন্য। সেখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিএনওয়াইএস কোর্স রয়েছে, সেগুলোতে আমরা এনরোলমেন্ট আপনারা করতে পারবেন। আর কোনো পরবর্তী সময় কোনো যদি আপনাদের সাবজেক্টের উপর ইন্টারেস্ট থাকে, যে কোনো রকম ওয়ার্কশপ হোক, সেমিনার হোক, বা কোনো রকম প্রোগ্রাম করা যায় কিনা, আপনারা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। তাহলে আমরা সেই সব টপিক গুলোকে নিয়ে নেক্সট টাইম যখন আমরা আমাদের প্রোগ্রাম রাখবো, সেইগুলোতে আমরা হাইলাইট করব এবং সেই বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আপনারা অবশ্যই আমাদের রিভিউ করবেন, ভালো মন্দ যেমনই আপনাদের বিচার, প্রোগ্রাম কেমন লাগছে না লাগছে তার উপরে আমরা লিংক আপনাদের যথাযথ গ্রুপে দিয়ে দেবো। যে যে গ্রুপের সাথে যুক্ত আছেন বা সরাসরি ফেসবুকে থেকে এসেছেন, সরাসরি কোনো না কোনো মাধ্যমে লিংক পেয়েছেন, আপনারা আমাদের জানাবেন। আপনাদের রিভিউ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত যদি আরো কিছু সাজেস্টিভ আসে যে আরো কি ওয়েতে করলে আরো ভালো আসবে, পরবর্তী দিনে আমরা আরো সুন্দরভাবে প্রোগ্রাম গুলোকে উপস্থাপনা করতে পারবো, আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের তরফ থেকে এটাই আমাদের রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আপনাদের পার্টিসিপেন্ট সার্টিফিকেটও যথাযথ গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা আপনাদের নাম টাইপ করে আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। বাবু, আমরা তো মানুষের সুবিধার্থে চৈতালিদির নাম্বারটা গ্রুপে দিয়ে দিতে পারি। চৈতালিদি বলেছেন, আমরা দিয়ে দেবো, সার্কুলেট করে দেবো গ্রুপে গ্রুপে। তাহলে আমরা তপনবাবু বলেই দিলেন, আমরা বিশিষ্ট স্পিকার ডক্টর সরকার এবং শ্রীমতী রায় এনাদের দুজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের পরবর্তী প্রোগ্রামে আপনারা আপডেট থাকুন, আমাদের সঙ্গে থাকুন, একসঙ্গে আমরা পথ চলবো। বৈদিক যোগপীঠ। চৈতালি ম্যামকে আরেকটা হয়তো আমি কোশ্চেন একটু করে নিচ্ছি যদি থাকেন। বাচ্চাদের শিশুদের যে ধরে নিন আগের দিন আমরা দেখতাম যে অয়েল মাসাজ করা হতো, সেই সর্ষের তেল দিয়ে হোক বা তিলের তেল বা বিভিন্ন রকম আলকা অয়েল ব্যবহার করা হতো। এখন যেমন আপনি বললেন ওই বিষয়গুলো, যেমন আমরা স্নানের আগে অয়েল ব্যবহার করে থাকি, তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন দিয়ে থাকে বা ডক্টরেরা বারণ করে অয়েল ম্যাসাজটা ঠিক করবেন না। তো এগুলোর মতামত যদি একটু সংক্ষিপ্ত করে বলে দেন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ম্যাডাম কি আছেন? আচ্ছা, যদি নাও থাকেন আমরা পরবর্তী সময় আবার সরি হ্যাঁ আমি শুনে আছি। হ্যাঁ, অবশ্যই আমাকে বলবেন। বাচ্চাদের কিভাবে মানে পরিচর্যা করা যেতে পারে, প্রাথমিক একটু দু তিন লাইনে যদি বলে দেন। অয়েল মাসাজ বা এই জাতীয় যেগুলো করা হতো আমাদের সংস্কৃতি। আমাদের যেটা করা হতো সেটা তো আমরা এখনো অনেক বাড়িতে করা হয়। বাচ্চাদের নর্মাল যে অয়েল মাসাজটা করা হয়, পরিষ্কার করে অয়েল মাসাজ করার পর স্কিনটাকে কিন্তু ভালো করে আবার একটা শুকনো কাপড় দিয়ে সেটা মুছে দেওয়া উচিত। ওই স্কিনের মধ্যে তেলটাকে থেকে আবার সেটা রোদের মধ্যে, যেটা আগে প্রচলন ছিল, সেই রোদটা এখন কিন্তু আমরা দিনের বেলাতে দিতে পারবো না। তার জন্য এখন আমাদের মর্নিং এ একদম যদি সকালবেলার দিকে, সকাল 8টার
বা 8:30টার মধ্যে যে রোদটা আছে সেই রোদটাই যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো হয়। কারণ এর পরে যে রোদটা এখন গায়ের দিনে সেটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে উল্টে আরো বার্ন করে দেবে। তো ভালো কোনো অলিভ অয়েল তার সাথে পিওর সর্ষের তেল এইগুলোকে মিশিয়ে আমরা বাচ্চাদের মাসাজ করতে পারি। ঠিক আছে ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। নমস্কার।